আসমানি নওয়ান বিস্ময়ে বাঘারা হয়ে মাথা নিচু করে তার হাতে মুখ ঠেকিয়ে রাখা অসহায় ছেলেটার পানি চেয়ে আছে। চোখের কোণে পানি জমেছে। প্রথম দিকে সন্ধ্যাকে ডিভোর্স দেওয়ার ব্যাপারে আকাশকে দোষারোপ করলেও এখন কেন যেন আকাশকে দোষ দেন না তিনি। ইচ্ছের বিরুদ্ধে বিয়ে দেওয়ার পর সন্ধ্যার প্রতি আকাশের রিয়াকশন খুব একটা অস্বাভাবিক ছিল না। সবচেয়ে বড় কথা, সন্ধ্যা যাওয়ার পর দিন থেকে তার ছেলেটা ভীষণ অগোছালো লাগে। মা হয়ে সে ছেলেকে বুঝবে না এমন তো নয়। আসমানি নওয়ান তার দুহাত সরিয়ে নিয়ে আকাশের গালে হাত দিয়ে ভেজা গলায় বলে, আমার জান্নাত কই? আমি তো জানি না আব্বা, আমার জান্নাত কোথায়? তুমি খুঁজতে থাকো, আমার দোয়া তোমার সাথে আছে, ঠিক খুঁজা পাইবা। আকাশ মায়ের দিকে অসহায় চোখে চেয়ে রইল। আসমানি নওয়ান একটু হেসে বলে, তোমাগো বিয়ার আগে জান্নাত আমায় কইছিল ওই বুবা, তাই তুমি ওরে ভালোবাসবা না। আকাশ তার মায়ের কথা নাকচ করে সাথে সাথেই বলে, ও যেমন আমি ওকে সেভাবেই ভালোবাসি মা। কথাটা বলে আকাশ কেমন অপ্রস্তুত হলো। আসমানি নওয়ান হাত উঁচু করে আকাশের মাথায় হাত দিয়ে মৃদু হেসে বলে, আমি জানি আব্বা, এই যে দোয়া কইরা দিতাছি, তুমি ভালোবাসো বইলা আল্লাহ যেন খুব তাড়াতাড়ি জান্নাতরে তোমার লগে মেলাই দেয়। আকাশ মলিন হেসে তার মাকে আবারও জড়িয়ে ধরে। তার সন্ধ্যার সাথে যে খুব খারাপ হয়েছে এসব ভাবলেই তার দম বন্ধ লাগে। নিজেকেই কোপাতে ইচ্ছে করে তার। সে তার সন্ধ্যাকে বাঁচাতে পারেনি। বুকটা আবারও ভারী হয়ে আসতে লাগলো। ভেতরটা ছটফটিয়ে উঠল। অপরাধবোধে তার ভেতরটা ছিঁড়ে যায়। গতকাল সাধন আর সোহা, সৌম্য, সন্ধ্যা, সৃজাকে নিয়ে পঞ্চগড়ে তেঁতুলিয়া ছোট্ট একটা গ্রামে এসেছে, যেখানে তিনজন মানুষ থাকে, রিয়া, রিয়ার মা আর রিয়ার নানি। সৌম্য সাধনকে জিজ্ঞাসা করেছিল এরা সাধনদের কে হয়। সাধনের উত্তর ছিল যাদের নিজের বলতে কেউ নেই, তাদের আপনজন হয় কিছু ভালো মনের মানুষ। রিয়ারা তাদের মাঝে থাকা ভালো মানুষ যারা সাধনদের খুব আপন। এখানে সে রিয়াদের সৌম্যতার আর সন্ধ্যার আসল নাম বলেনি। তার নাম সাধন বলেছে, সন্ধ্যার নাম সোহা বলেছে। সাধন কিছু বলতে গিয়েও থেমে যায়। সে বুঝেছে সৌম্য ভয় পাচ্ছে। যারা সৌম্যদের খুঁজছে তারা যদি নাম শুনে খুঁজে পায়, এই জন্যে। গত 1.5 মাস আগে হালকা শীতল ছিল। ধীরে ধীরে শীতের তীব্রতা বাড়ছিল। তবে পঞ্চগড়ে সে সকলের মনে হলো প্রচণ্ড শীত পড়েছে। পঞ্চগড় উত্তর দিকের অঞ্চল হওয়ায় শীত বেশি লাগছে। গত রাতে সবাই শীতের জন্য খুব কষ্ট করেছে, তাই আজ সকাল সকাল সাধন শহরে গিয়ে সবার জন্য একটা করে শীতের পোশাক এনেছে। কিন্তু সৌম্য এমনি নিতে রাজি হয়নি। তার ভীষণ আত্মসম্মান লাগে এসবে। সাধন তখন থেকে বোঝাচ্ছে সৌম্য রাজি হয় না। এক পর্যায়ে সাধন অসহায় কণ্ঠে বলে, সৌম্য, তুমি আমাকে আপন ভাবতেই পারছো না। আমি সত্যিই কষ্ট পাচ্ছি। আমি তোমার ভাই হলে আমাকে ফিরিয়ে দিতে পারতে। তুমি সোহাকে বোন ভাবছো, আমিও সন্ধ্যাকে বোন ভাবছি, আর তোমাকে ভাই। তাহলে আমি কি তোমাদের এই একটি শীতের কাপড় উপহার দিতে পারি না? আমাকে পরই ভাবো তুমি, লাগবে না আমার আর ভাই। সৌম্য ছোট করে বলে, সেরকম কিছু না সাধন। তাইলে কিরকম কিছু? তাছাড়া আমি কলেজ পর্যন্ত পড়েছি, তারপর আর পড়িনি। আর তুমি তো ভার্সিটি লাইফ শেষ করে ফেললে, ভবিষ্যতে অবশ্যই চাকরি করবে। তখন আমি তোমার থেকে অনেক দামি দামি জিনিস আবদার করব। হাজার হোক, একটাই ভাই আমার। তুমি আপাতত আমার এই কম দামি পোশাক গ্রহণ করো, প্রিয় ভাই সাহেব। সাধন কথাটা পুরনো আমলের রাজার সামনে দাসীরা যেভাবে বলতো সেভাবে একটু ঝুঁকে বলেছে। সাধনের নাটকীয় ভঙ্গিতে বলার ধরনে সৌম্য হেসে ফেলল। সাধনও হাসলো। সৌম্য সাধনের হাত থেকে শীতের পোশাক নিয়ে মৃদুস্বরে বলে, নিয়ে নিলাম। আমার টাকা হলে তোমাকে পুরো দোকানও কিনে দিতে পারি, তখন না নিলে খবর আছে তোমার। সাধন সাথে সাথে বলে, আরে না, আমি তো খুশিতে লুঙ্গি রেঁধে দেব। তুমি শুধু আমার ইচ্ছে পূরণ করতে থাকবা, আর আমি পায়ের উপর পা তুলে খাবো। সৌম্য মৃদু হাসলো। এর মধ্যে একটা কেলেঙ্কারি হয়েছে। সিলেট থেকে পথে গ্রাম থেকে সাধনের ফোনটি চুরি হয়ে গিয়েছে। আর এই কারণে সৃজার বাবার সাথে সাধন সৌম্যকেও যোগাযোগ করতে পারছিল না। শিমুদের ফোন নেই, তাই কল করে জানাতে পারেনি। তবে সকালে উঠে সাধন শীতের পোশাক কিনতে শহরে গিয়ে ওখান থেকে দোকান থেকে সৃজার বাবার নম্বরে কল করে তাদের কথা জানায়। সৃজার বাবা সৌম্যদের সিলেট ফিরতে বলেছে। সৌম্যর সাথে তার কথা আছে বলেছে। সাধন জানিয়েছে তারা দ্রুত ফিরবে। সোহা, সন্ধ্যা, সৃজা গায়ে সোয়েটার জড়িয়ে রিয়াদের বাড়ির উঠানে দাঁড়িয়েছে। এখন সকাল 10টার মতো বাজে। মেঘের আড়াল থেকে মাঝে মাঝে সূর্য একটুখানি উঁকি দেয়। সাধন, সন্ধ্যা উঠানের কোনায় দুজন একসাথে বসে আছে। রিয়া হেসে বলে, একজোড়া সাধন ভাইয়া, একজোড়া সোহা আমাদের বাড়িতে, আমার ভাবতেই ভালো লাগছে।
রিয়ার কথায় সবাই হাসলো। সোহা রিয়ার পিঠ চাপড় মেরে সন্ধ্যার কাঁধে হাত রেখে হেসে বলে, বলবি যমজ বোন, আমরা হলাম পৃথিবীতে হারিয়ে যাওয়া যমজ ভাই বোন, বুঝলি? রিয়া মুখ বাঁকিয়ে বলে। যমজ হলে চেহারায় মিল থাকে মূর্খ। সাধন ও সৌম্যর কাঁধে হাত রেখে গলা উঁচিয়ে বলে, হে শ্রদ্ধেয় রিয়া গাধি, শুনে রাখ, মনের মিলই আসল মিল। আমাদের মনের মিল আছে, মানে আমরা যমজ ভাই বোন, বুঝলি? সাধনের কথায় সবাই শব্দ করে হাসছে। রিয়া চোখ মুখ কুচকে বলে, একদম আমাকে গাধি বলবে না সাধন ভাইয়া। তোমরা জোর করে যমজ ভাই বোন হয়ে যাচ্ছ, আর আমাকে গাধি উপাধি দিচ্ছ। সৃজা হেসে বলে, বাদ দাও রিয়া, নামের মিল মনের মিল সবই তো আছে, মিল থাকলেই হলো। সাধন হেসে বলে, এই তো একটা মনের কথা বলি সৃজা, রিয়া গাধিকে বোঝাতো সৃজা। সব গাধা বোনদের মাঝে আমি এক চালাক প্রাণী হয়ে খুব মুসিবতে পড়ে গেছি। সৌম্য মৃদু হেসে বলে, এজন্যই তোমাকে দেখার পর আমার শুধু শেয়ালেরই কথাই মনে পড়তো। রিয়া হেসে বলে, আসলে মুখটা একদম শিয়ালের মতো থ্যাবড়া। 2 নাম্বার সাধন ভাইয়া একদম ঠিক বলেছেন। সাধন দুহাত তার কালে রেখে বলে, এই না ছি, আমি সুন্দর। সাধনের এক্সপ্রেশনে আবারও সবাই হাসতে লাগলো। হাসতে হাসতে সন্ধ্যার চোখের কোণে পানি জমে গিয়েছে। সৌম্য সন্ধ্যাকে এভাবে হাসতে দেখে প্রশান্তির শ্বাস নেয়। তার বোনকে খুব কমই হাসতে দেখেছে সে। সাধন আর সোহা ম্যাজিক জানে যেন, এদের কেউ নেই অথচ কত সুখী তারা, আবার অন্যদেরও মাতিয়ে রাখে। হঠাৎই সোহা সন্ধ্যার দুহাত ধরে উঠোনের মাঝে সমানে ঘুরতে লাগলো। সন্ধ্যা প্রথমে ভয় পেলেও ব্যাপারটা বেশ ভালো লাগলো, ঠোঁট প্রসারিত করে হাসতে লাগলো। সোহা খিলখিলিয়ে হাসে। সৌম্য বলে, আরে ভাইয়া, তোমার বোন আমারও বোন, আমি ছাড়বো না তাকে, তাই নো চিন্তা। সন্ধ্যার হাসি আরো প্রসারিত হয়। সৌম্য ও সাধন দুজনাই তাদের দু বোনের দিকে চেয়ে মৃদু হাসলো। দুপুর হতে না হতেই সন্ধ্যার প্রচণ্ড মাথা ব্যথা শুরু হয়, গায়ে হালকা জ্বর। এখানের আবহাওয়া বেশি ঠান্ডা, হঠাৎ এত বেশি ঠান্ডার সাথে তখন সোহার সাথে লাফঝাপ করে বেচারির এই কাহিল। কিন্তু মাথা ব্যথার তীব্রতায় চোখ থেকে না চাইতেও টপটপ করে পানি গড়িয়ে পড়ছে। সৌম্য সন্ধ্যার ডান হাত ধরে রেখেছে, খুব চিন্তা হচ্ছে তার। মাথার কাছে সোহা বসে সন্ধ্যার মাথা চুল টেনে দিচ্ছে আর বলছে, আমি সরি বোন, তখন অনেক ঘুরিয়েছি, আমার জন্যই তোমার এমন হলো। সন্ধ্যা মায়া মায়া চোখে সোহার দিকে তাকালো। ভাই ছাড়া এভাবে তার মাথায় কেউ কখনো চুল টেনে দেয়নি, এত মায়াও দেখেনি। মেয়েটা কত আপন ভাবে তাকে। সন্ধ্যা হাত উঁচিয়ে সোহার গালে দিয়ে একটু হেসে মাথা নাড়িয়ে বোঝায়, তোমার দোষ না। সোহার খুব মন খারাপ। হঠাৎই বিছানা থেকে নেমে কোথায় যেন গেল, আবার 2 মিনিটে ফিরে এসে সন্ধ্যার পাশে সৌম্যর দিকে তাকিয়ে বলে, ভাইয়া চিন্তা করবেন না, আমার ভাইয়া ওষুধ আনতে গেছে। আমাদের বোনও ঠাস করে অসুস্থ হয়েছে, আবার টুস করে সুস্থ হয়ে যাবে। সোহার কথায় সন্ধ্যা সৌম্য একটু হাসলো। প্রায় 10 মিনিটের মাথায় সাধন কিছু ওষুধ এনে সৌম্যর হাতে ধরিয়ে দিলে সৌম্য টাকা দিতে চায়। সাধন রেগে বলে, তুমি আমাকে সবসময় পর ভাবো কেন বলো তো সৌম্য? সন্ধ্যা তো আমারও বোন, আমি একটুখানি ওষুধ এনে দিতে পারি না? তুমি এভাবে টাকা দিলে আমার খুবই খারাপ লাগে। সাধন কথাটা রেগে বললেও নিচু স্বরে বলেছে, নয়তো এরা সৌম্য আর সন্ধ্যা নাম শুনে নিতে পারে। সৌম্য বেশ কিছুক্ষণ সাধনের দিকে চেয়ে হঠাৎই সাধনকে জড়িয়ে ধরে। সৌম্য মানুষদের সাথে কম মিশে, মাস পেরিয়ে গেলেও সে মানুষের সাথে এতটা ফ্রিলি মিশতে পারে না, কিন্তু সাধন ছেলেটা অদ্ভুত। দুদিনেই কত আপন লাগে তার। সাধন সৌম্যর পিঠ চাপড়ে মৃদু হাসলো। দুপুর পর সন্ধ্যার জ্বর ছেড়ে যায়, সাথে মাথা ব্যথাও আর নেই। এত মানুষ সেবা করলে অসুস্থ থাকবে কি করে? সোহা তো মাথার কাছ থেকে উঠছিলই না। মেয়েটা খুব মায়া কাজ করে। সৃজাও তাকে খুব ভালোবাসে, সাথে তার সৌম্য ভাইয়ের সাথে আরেকটি সাধন ভাই পেয়ে সন্ধ্যার মন প্রাণ জুড়িয়ে যায়। সৃজার বাবা সাধনকে যেতে বলেছিল, সৌম্যকে কিছু বলবে, এজন্য সৌম্য আর এখানে থাকতে চায়নি। তাই তারা দুপুরের পরপরই সিলেটের উদ্দেশ্যে রওনা হয়। রাত প্রায় 1টার কাছাকাছি তখন সৌম্যরা ভানুগাছ গ্রামে এসে পৌঁছায়। সৌম্য সৃজার বাবার কথা জিজ্ঞাসা করলে সৃজার মা জানায়, সৃজার বাবার মাথা ব্যথা করছিল তাই ঘুমিয়ে গেছে। ঘুম থেকে ডাকতে চাইলে সৌম্য তার মামাকে ডাকতে নিষেধ করে দেয়, আগামীকাল কথা বলা যাবে। সৃজার মা তার স্বামীকে আর ডাকেনি। মানুষটা কেমন যেন চিন্তিত ছিল, তাকে শুধু বলেছে, সৃজার মা, আমার মনে হয় আকাশ নয়ন সন্ধ্যার কেউ, এই জন্য ছেলেটার চোখে মুখে এত অসহায়ত্ব ছিল। সৌম্যকে আকাশের ব্যাপারে বলতে হবে, যদি সৌম্য চেনে তবে আরো পরিষ্কার হবে। কথাগুলো বলে সৃজার বাবা ঘুমিয়ে যায়। সৃজার মা আকাশের কথা বলতে চাইলো একবার, আবার ভাবলো সৃজার বাবা সকালে উঠে কথা বলবে, সেই গুছিয়ে বলবে। এরপর সৌম্য, সন্ধ্যা, সাধন, সোহা, সৃজা সবাইকে খেতে দেয়। এরপর সবাই যে যার মতো ঘরে শুতে চলে যায়। সন্ধ্যার শরীর দুর্বল। সৌম্য সন্ধ্যার সাথে থাকলো। বনুকে নিয়ে চিন্তার শেষ নেই তার। একটু অসুস্থ বোনকে একা রেখে শান্তি পাবে না। সৌম্যর কাজে সাধন হেসে বলেছিল,
মনে হচ্ছে সন্ধ্যাকে বিয়ে দেওয়ার পর সন্ধ্যার কিছু হলে তুমি সন্ধ্যার বরকে ঘর থেকে লাথি মেরে বের করে দিয়ে বলবে, আমার বোন সুস্থ না হওয়া পর্যন্ত আমি ওর সাথেই থাকবো, তুই বের হ। সাধনের কথায় সৌম্য চোখ মুখ কুচকে নেয়। সোহা সৃজা হাসলেও সন্ধ্যার চোখের কোণে জলকণা জমে। আকাশের মুখটা মনে পড়ে গেল যে আকাশকে ভুলে যায়নি সে। সাদা পাঞ্জাবি পরিহিত আকাশ যে এখনো তার স্বামী, হয়তো তাকে ডিভোর্স দেওয়ার জন্য খুঁজছে। সন্ধ্যার কষ্ট হয়, সন্ধ্যার মনে প্রশ্ন জাগে, আকাশকে দিয়ে আসা চিঠিগুলো কি আকাশের মন একটু নরম করতে পারেনি? হয়তো না, তার তো কোনো গুণই নেই। আকাশ তাকে নিয়ে কেন ভাববে? কথাগুলো ভেবে বুক চিরে কষ্ট মিশ্রিত শ্বাস বেরিয়ে আসে। আকাশ সিদ্ধান্ত নিয়েছে পুরো বাংলাদেশে খুঁটিনাটি খুঁজবে সে, আর এমনটা করলে সে ঠিক তার সন্ধ্যাকে পেয়ে যাবে। গতকাল রাতে ছটফট করে কেটেছে তার, আজ সকাল সকাল উঠে আবারও বেরিয়ে গিয়েছিল, সাথে পুলিশ ডিবি তো ছিলই। আজ সারাদিন সিলেটের পাশের শহর তন্ন তন্ন করে খুঁজেছে, কিন্তু বরাবরের মতোই হতাশ। ফিরতে ফিরতে রাত 2টো বেজে গিয়েছে। ক্লান্তি বেদনায় ভরা মনে ব্যর্থ প্রেমিকের ন্যায় ঢুলতে ঢুলতে বাড়িতে প্রবেশ করে ড্রয়িং রুম পাস করে সিঁড়িতে উঠতে নিলে কিছু কথা কানে আসলে আকাশের পা থেমে যায়। সন্ধ্যা, সৌম্য সিলেটের ভানুগাছি গ্রামে আবার ফিরেছে। ভালো তো। ইরার বাবা ইশতিয়াক শেষ পর্যন্ত বেইমানি করলো। ও নেই, ভালোই হয়েছে। তোমার বুদ্ধি আছে বলতে হবে। একদম জায়গা বুঝে কোপ দিয়েছো। কতক্ষণ আগে আগুন দিয়েছো, বাঁচার চান্স নেই তো? একটু পর আবারও বলে, আচ্ছা আচ্ছা, 10 মিনিট পেরিয়েছে। অনেক জ্বালানো এই সন্ধ্যা বাচ্চা। আর এ ভাই তো আরেকটা অসহ্য। মরুক দুটো, বাকিগুলো মরুক। এত দরদ দেখিয়েছে যেমন তেমন মরুক। আকাশ ড্রয়িং রুমের দরজায় দাঁড়িয়ে তার বাবার বলা কথাগুলো শুনলো। দুহাত মুষ্টিবদ্ধ করে বাবার দিকে চেয়ে আছে। আকাশের পাশে অরুণ দাঁড়িয়ে, সে আজ আকাশের সাথে ছিল। আকাশের বাবার এইসব শুনে তার নিজের মাথা যেমন ঘুরে উঠছে তেমন রাগ হচ্ছে। আকাশ হঠাৎই চিৎকার করে ডেকে ওঠে। এই বাপ! আকাশের বাবা ভয় পেয়ে যায়, হাত থেকে ফোন পড়ে যায়। দ্রুত পিছু ফিরে আকাশকে তার দিকে জ্বলন্ত চোখে চেয়ে থাকতে দেখে ভীতু চোখে তাকায়। আকাশ বড় বড় পা ফেলে তার বাবার সামনে গিয়ে দাঁড়ায়, চোখ মুখ শক্ত করে রাগান্বিত স্বরে বলে, তোর মতো জানোয়ারের বাচ্চার রক্ত আমার শরীরে। কথাটা বলে তার বাবার পাশে থুতু ফেলে আকাশ। আবারও কিছু বলতে চায়, কিন্তু তার শক্তি লোপ পাচ্ছে। তার সন্ধ্যার ঘরে 10 মিনিট আগে আগুন দিয়েছে। সে কি করবে এখন? আর কত শাস্তি বাকি তার জন্য। আকাশ 1 সেকেন্ডও সময় নষ্ট না করে দ্রুত প্রায় বাড়ি থেকে বেরিয়ে যায়। পকেট থেকে ফোন বের করে কাউকে কল করেছে। ছেলে চিৎকারে আসমানি নওয়ানের ঘুম ভেঙে যায়। তিনি ঘর থেকে বেরিয়ে অরুণকে দেখে জিজ্ঞাসা করে, কি হয়েছে আব্বা? অরুণ ছোট করে বলে, সন্ধ্যারা যেখানে আছে আঙ্কেল লোক লাগিয়ে সেই বাড়িতে আগুন লাগিয়ে দিয়েছে আন্টি। কথাটা বলে অরুণ আকাশ যেদিকে গেল সেদিকে যায়। অরুণের কথাটা শুনতে আসমানি নওয়ানের মাথা চক্কর দিয়ে উঠল। পাশের দেয়াল ধরে দাঁড়ালো ভদ্রমহিলা, চোখ জোড়া ঝাপসা হয়ে গেছে, বিড়বিড় করে আওড়ায়। আমার জান্নাত। আকাশ বাইরে বেরিয়ে কাপা হাতে পরিচিত লোকদের জানায় সিলেটের ভানুগাছ গ্রামে আগুন লেগেছে। সেখানে যেন ইমিডিয়েটলি ফায়ার সার্ভিস পাঠানো হয়, যে কোনো মূল্যে যেন সবাইকে বাঁচানো হয়। এরপর সে গ্যারেজে গিয়ে গাড়িতে উঠতে নিয়েও থেমে যায়। সে কাঁপছে, ঠিক করে দাঁড়াতে পারছে না। ড্রাইভ করবে কি করে? সবচেয়ে বড় কথা, গাড়িতে যেতে সময় লাগবে 10 ঘন্টারও বেশি। অরুণ আকাশের কাঁধে হাত দিলে আকাশ ঝাপসা চোখে অরুণের দিকে তাকায়। সে কথা বলতে চাইছে, কিন্তু তার কথা বেরোচ্ছে না। তবুও বহু কষ্টে উচ্চারণ করলো, হেলিকপ্টার। অরুণ বুঝলো আকাশের মনোভাব, কিন্তু এত দ্রুত হেলিকপ্টার কোথায় পাবে? আকাশের হাত থেকে আকাশের ফোন নিতে চাইলে আকাশ নিজেই কাউকে কল করে। কল রিসিভ হতে আকাশ কাঁপা কণ্ঠে বলে, স্যার, আমার এক্ষুনি পার্সোনাল কারণে হেলিকপ্টার লাগবে, প্লিজ স্যার। ওপাশ থেকে ভদ্রলোকটি আকাশের কণ্ঠ শুনে অবাক হয়ে বলে, কি হয়েছে তোমার আকাশ? ইমার্জেন্সি কিছু? আকাশ কথা বলতে পারছে না, তার বাচ্চাদের মতো কাঁদতে ইচ্ছা করছে, তবুও বহু কষ্টে বলে। স্যার প্লিজ। ভদ্রলোক অবাক হয়ে বলে, পাগল নাকি তুমি? বারবার প্লিজ বলছো কেন? আমি তোমার বাবা, কতবার বলবো তোমায়? আমি ব্যবস্থা করছি, আমাকে কয়েক মিনিট সময় দাও, আর লোকেশন পাঠিয়ে দাও আমাকে। আকাশ বাঁ হাতে গাড়ি ধরে রেখে ডান হাতে ফোন অরুণের দিকে বাড়িয়ে দেয়। অরুণ দ্রুত ভদ্রলোকের নাম্বারে তাদের কাছে পিঠে একটা জায়গার অ্যাড্রেস পাঠায়। মজার ব্যাপার হলো, উনি একজন মন্ত্রী, যার আকাশের বাবার সাথে সম্পর্ক যতটা খারাপ, আকাশের সাথে সম্পর্ক ততই ভালো। পরিচয়টা আকাশের বাবার দ্বারা হলেও আকাশ যে তার বাবার বিপরীত মেরুর, এটা বুঝেই তিনি আকাশকে এত পছন্দ করেন। আকাশের সভাপতি হওয়ার পিছনে ভদ্রলোকের অনেক অবদান। অরুণ আকাশকে নিয়ে ফাঁকা জায়গাটাতে যায়। উনি জানিয়েছেন মিনিট 15 মাঝে হেলিকপ্টার পাঠিয়ে দিচ্ছেন। সৌভাগ্যবশত আগে থেকেই সব রেডি থাকে, এত দ্রুত পারছে। কিছুক্ষণের মাঝে মাঠটার মাঝখানে এসে হেলিকপ্টার ল্যান্ড করে। ভেতর থেকে সেই ভদ্রলোক বেরিয়ে আসলে অরুণ অবাক হয় আকাশও। নিজের বাবা তার জীবনে সুখ কেড়ে নিচ্ছে, আর নামের বাবা তার সুখ ফিরিয়ে দেওয়ার কত আয়োজন করছে। লোকটা এগিয়ে এসে আকাশের সামনে দাঁড়িয়ে চিন্তিত কণ্ঠে বলে,
কি হয়েছে আকাশ? আকাশের কি হলো কে জানে, সে দ্রুত ভদ্রলোকটিকে জাপটে ধরল। লোকটা বোধহয় খুশিই হলো। নিঃসন্তান তিনি, সে আকাশের থেকে এমন ব্যবহার চায়, ছেলের মতো ব্যবহার চায়, কিন্তু আকাশ সবসময় তার থেকে দূরত্ব রেখে চলে। তবে আজ আকাশের কাণ্ডে যতটা খুশি হচ্ছে তার চেয়ে বেশি খারাপ লাগছে। কি হয়েছে ছেলেটার? আকাশ ভদ্রলোকটিকে ছেড়ে তার হাত ধরে হেলিকপ্টারের দিকে এগিয়ে যায়। তিনি কিছু বলবেন না। আকাশ কোথায় যায় দেখা যাক, এরকম না হয় বোঝা যাবে আকাশ যে কথা বলার অবস্থায় নেই তা তিনি বুঝেছেন। প্রায় 2 ঘন্টার মাথায় ভানুগাছ গ্রামের একটা ফাঁকা জায়গায় হেলিকপ্টার ল্যান্ড করা হয়। সর্বপ্রথম আকাশ হেলিকপ্টার থেকে নেমে যায়। সে কোনো দিকে তাকালো না। অন্ধকারের মাঝে কতটুকু পথ চিনল কে জানে। এদিক বেদিক শূন্য হয়ে দৌড়ায় সৃজার বাবার বাড়ির দিকে। পেছন পেছন অরুণ আসছে আর আকাশকে ডাকছে। আকাশ শুনতে পায় না। পুরো গ্রামে শোরগোলে এই ছোট্ট গ্রাম যেন ভূমিকম্পের ন্যায় কাঁপছে। আকাশের চোখ থেকে পানি গড়ায়। তা সহ্য হচ্ছে না। তার সন্ধ্যা ঠিক আছে তো। বেশ কিছুক্ষণ পর যখন কাঙ্ক্ষিত বাড়ির সামনে পৌঁছায় আকাশ, সামনে তাকালে দেখতে পায় দাউ দাউ করে পুরো বাড়ি পুড়ছে। কয়েকজন বালতিতে করে আগুন নেভানোর চেষ্টা করছে, কিন্তু তারা আগুন নেভাতে ব্যর্থ। আশেপাশের সব মানুষগুলো বলাবলি করছে। প্রায় 2 ঘন্টা ধরে আগুন জ্বলছে, তার উপর আবার কত জোরে শব্দ হলো, মনে হয় বোম মারছে। কেউ বাঁচল না, সবাই ছাই হয়ে গেল। কথাগুলো আকাশের কানে এসে বাড়ি খায়। আশেপাশে কোনো ফায়ার সার্ভিসের গাড়ি নেই। আকাশ চিৎকার করে ডাকে। সন্ধ্যা মালতী। সময় নষ্ট না করে দাউ দাউ করে জ্বলতে থাকা আগুনের দিকে দৌড় লাগায়। পেছন থেকে অরুণ এই দৃশ্য দেখে পায়ের গতি বাড়িয়ে দৌড়ে এসে আকাশকে জাপটে ধরে। আকাশের শক্তির সাথে সে পারছে না, সর্বশক্তি দিয়ে 2 হাতে আকাশকে জাপটে ধরে। আশেপাশ থেকে কয়েকজন লোক এসে আকাশকে টেনে ধরে। পেছন থেকে সেই মন্ত্রী আকাশের এমন দৃশ্য দেখে কি বলবেন বুঝলেন না। এখানে কোনো ফায়ার সার্ভিস না দেখে তিনি অবাক হয়। দ্রুত ফোন বের করে কাউকে কল করে ঝাড়তে থাকে। এখানে কেন ফায়ার সার্ভিস পাঠানো হয়নি? তারা জানায় ফায়ার সার্ভিসের গাড়ি এসেছিল, কিন্তু এই ছোট্ট গ্রামের এই জায়গায় গাড়ি ঢুকতে পারেনি, তাই আবারও ফেরত গিয়েছে। ভদ্রলোক বেশ কয়েকটি হেলিকপ্টার পাঠাতে বলে। এই আগুন নিভবে না মনে হচ্ছে, কিছু না কিছু করার প্রয়োজন, নয়তো একসময় এই এলাকা পুড়ে যাবে। চারিপাশটা কেমন যেন গম গম করছে। গ্রামের মানুষেরা দলে দলে ছুটছে। সবার ঘুম হারাম হয়ে গিয়েছে। আকাশ জ্বলতে থাকা আগুনের দিকে চেয়ে চিৎকার করে ডাকে। সন্ধ্যা। চোখ থেকে টুপ টুপ করে ঝর্ণার ন্যায় পানি ঝরছে। সবগুলো মানুষকে ঠেলে সামনে এগোতে চাইলো, উল্টে দুর্বল শরীরটা টানতে পারলো না। উল্টে 2 হাতে ভর করে ধপ করে মাটিতে বসে পড়ে সামনে তাকে চিৎকার করে বলে, তোমাদের পায়ে পড়ি, আমায় ছেড়ে দাও প্লিজ। আমার সন্ধ্যা চলে যাচ্ছে, ওর কাছে যেতে দাও, ওকে বাঁচাতে দাও। আমার সন্ধ্যা মরে যাচ্ছে, কুত্তার বাচ্চা সার আমায়। এক পর্যায়ে না পেরে আগের চেয়েও জোরে চিৎকার করে ডাকে, সন্ধ্যা মালতী। লোকগুলো অবাক হয়ে চেয়ে আছে। সন্ধ্যা নামের একটি মেয়েকে তারা চিনত। বেশ কয়েকদিন হলো সৃজাদের বাড়িতে দেখেছিল। বুঝলো আকাশের কেউ, এই জন্য ছেলেটা এভাবে চিৎকার করছে, অনেক প্রলাপ বকছে। আকাশ ক্লান্তিতে মাথা নিচু করে বিড়বিড়িয়ে বলে। অরুণ আকাশের সামনে হাঁটু মুড়ে বসে আকাশকে জড়িয়ে ধরে। চোখ থেকে 2 ফোঁটা পানি টুপ করে গড়িয়ে পড়ে। এমন আকাশকে সে দেখেনি। সে চিনতে পারছে না তার বন্ধুটাকে। আকাশ অরুণকে টের পেয়ে কান্নামাখা গলায় বিড়বিড়িয়ে বলে, ভাই আমায় ছেড়ে দে, আমার সন্ধ্যা পুড়ে যাচ্ছে। আমার সন্ধ্যা ছাড়া আমি কি করে বাঁচবো বলতো? হঠাৎ গায়ের জোরে অরুণকে ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দেয়। এরপর লোকগুলোকে ধাক্কা দেয়। সকলে বেখেয়ালি থাকায় বুঝতে পারেনি। আকাশ দৌড় লাগায়, বিড়বিড়িয়ে আওড়ায়, আমার সন্ধ্যা মালতী তুমি, এই তো আমি আসছি। অরুণ দ্রুত মাটি থেকে উঠে দাঁড়ায়, আকাশের পিছু দৌড়ায়। এইবার পিছু আকাশের বাবা সমতুল্য সেই ভদ্রলোকটিও ছুটল। রাতের আধারে তাকে কেউ চিনল না, এজন্যই সুবিধা হয়েছে। গ্রামের মানুষ চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে আছে। আকাশের পাগলামো দেখে সামনে থেকে বেশ কয়েকজন লোক আকাশকে আটকে ধরে। আকাশ নিজেকে ছাড়াতে ছটফটায়। জ্বলতে থাকা বাড়িটার পানে চেয়ে চোখের পানি ফেলে চিৎকার করে বলে, ছাড়ো আমায়, ওখানে আমার সন্ধ্যা আছে, দয়া করো প্লিজ, আমার সন্ধ্যা মরে যাচ্ছে। অরুণ দৌড়ে এসে আকাশকে ধরে ভাঙা গলায় বলে, এমন পাগলামি কেন করছিস? ওখানে গেলে তুই ছাই হয়ে যাবে আকাশ, একটু বোঝ। আকাশ চিৎকার করে বলে, আমি আমার সন্ধ্যাকে ছাড়া বাঁচতে চাই না, ওকে বাঁচিয়ে দিবি অরুণ, ওর আগুনে কষ্ট হচ্ছে অরুণ, ওকে বাঁচিয়ে দিয়ে না প্লিজ। লাস্ট কথাগুলো কাঁদতে কাঁদতে ক্ষীণ স্বরে বলে। আবারও আগের ন্যায় মাটিতে ধপ করে বসে পড়ে। গ্রামের লোকগুলো আকাশকে শক্ত করে ধরে আছে, যেন আকাশ কোনো আসামি। তারা মানবতার খাতিরে করছে। আকাশের পাগলামিতে সকলের খারাপ লাগে। সামনে জ্বলন্ত আগুনের থেকে আলো এসে আকাশের মুখে পড়েছে। যারা খবর দেখে তারা অনেকেই আকাশকে চিনতে পেরে কয়েকগুণ বেশি অবাক হয়ে চেয়ে আছে আকাশের দিকে। আকাশ বিড়বিড়িয়ে আওড়ায়, সন্ধ্যা মালতী, আমাকে রেখে যেও না। হঠাৎই এই শরীরের পুরো ভার ছেড়ে দিলে শক্ত মাটির উপর ঠাস করে উপুর হয়ে পড়ে যায়। অরুণ আর সেই ভদ্রলোকটি দ্রুত আকাশকে উল্টে দেখলো। আকাশের জ্ঞান নেই, বুঝলো সেন্সলেস হয়ে গিয়েছে। এরপর আকাশকে কাছে পিঠে হসপিটালে নিয়ে যাওয়া হয়। কিছু সময়ের মাঝে বেশ কয়েকটা হেলিকপ্টার এসে উপর থেকে পানি ফেলে আগুন নেভানোর চেষ্টা করে। কারেন্টের তারে আগুন লেগে যাওয়ায় আগুন নেভাতে বেশ বেগ পোহাতে হয়। ধীরে ধীরে ভোরের আলো ফুটতে শুরু করে। ততক্ষণে আগুন নেভাতে সক্ষম হয়।
গ্রামের মানুষগুলো হাই হাই করতে থাকে। এক রাতের মাঝে পুরো পরিবার পুড়ে ছাই হয়ে গেল। আকাশকে হসপিটালে অ্যাডমিট করানোর পর প্রাথমিক কিছু চিকিৎসা দিলে আকাশের জ্ঞান ফিরে আসে। তখন সকাল প্রায় 7টা বাজে। আকাশ চোখ মেলে আশেপাশে তাকিয়ে বুঝতে পারল এটা হসপিটাল। সবকিছু খেয়ালে আসতে ধরফর করে বেড থেকে নেমে দাঁড়ায়, কোনো দিকে তাকালো না। এক প্রকার দৌড়ে কেবিন থেকে বেরিয়ে বাইরে যায়। বাইরে অরুণ আকাশকে এভাবে বেরিয়ে আসতে দেখে ডাকলো, আকাশ তুই অসুস্থ, প্লিজ কোথাও যাস না। আকাশ অরুণকে ধাক্কা দিয়ে হসপিটাল থেকে বেরিয়ে যায়। পিছু পিছু নার্স এসেছিল, আকাশকে ডাকলো। আকাশ কারো কথা গ্রাহ্য করলো না। হসপিটালটি সৃজার বাবাদের বাড়ি থেকে খুব বেশি দূরে না হয় আকাশ কয়েক মিনিটের মাঝে সেখানে পৌঁছে যায়। দৌড়ে গিয়ে সেই ফাঁকা জায়গায় গিয়ে দাঁড়ায়। আকাশ সামনে তাকায়। গত পরশু যেখানটা একটা বড় সড়ো বাড়ি ছিল, আকাশ এসেছিল এই বাড়িটায় তার সন্ধ্যার খোঁজ নিতে। অথচ আজ পুরো বাড়ি সহ বাড়ির প্রতিটা সদস্য ছাই হয়ে মাটির সাথে মিশে গিয়েছে। তাদের মধ্যে একজন তার সন্ধ্যা। আকাশের সামনে এগোনোর সাহস হয় না। হঠাৎই দুহাতে মাথার চুল টেনে সর্বশক্তি দিয়ে চিৎকার দিয়ে ডাকে, সন্ধ্যা মালতী। মাটিতে ধপ করে বসে পড়ে। অসহায় এক কণ্ঠে আওড়ায়, সন্ধ্যা মালতী প্লিজ ফিরে এসো। গ্রামের সকল মানুষ যে যার বাড়ি ফিরছিল। কেউ কেউ আকাশকে দেখে মাঝ রাস্তায় দাঁড়িয়ে পড়েছে। আকাশের পিছনে দাঁড়িয়ে আছে আসমানি নওয়ান, যে মিনিট 2 আগে গাড়ি থেকে নেমেছে। অফিসের পিএ বায়ানকে কল করে তখনই রওনা দিয়েছিল, পৌঁছালো এখন। সিলেটে পা রাখতে ছেলের আর্তনাদে বুকটা ছ্যাদ করে উঠল। তার পাশে দাঁড়ানো বায়ান দ্রুত পায়ে এসে আকাশের পাশে দাঁড়ায়। পিছনে এসে দাঁড়িয়েছে অরুণও। আকাশ দুহাতের মাঝে মুখ রেখে কি যেন বিড়বিড় করে। আসমানি নওয়ান সামনে তাকালে দেখলো ছায়ার স্তূপ জমা হয়ে আছে। ওখানে তার জান্নাত আছে, তাই না? বুক চিরে বেরিয়ে আসে কিছু আক্ষেপের কথা। ক্ষমা করিস জ্যোৎস্না, তোর মেয়েটাকে আগলে নিতে পারলাম না আমি। বুকটা ভার হয়ে আসে, চোখ থেকে নোনা পানি গড়িয়ে পড়ে। দুর্বল পায়ে এগিয়ে এসে আকাশের পাশে দাঁড়িয়ে ভাঙা গলায় ডাকে, হাব্বা। আকাশ সাড়া দেয় না। আসমানি নওয়ান বেশ কয়েকবার ডাকলো। আকাশ মাথা তুলে তাকায়। আকাশের চোখ দুটো রক্তের ন্যায় লাল হয়ে আছে। সেই চোখ থেকে অশ্রু গড়িয়ে পড়ে। মায়ের দিকে চেয়ে অসহায় কণ্ঠে বলে, আমার সন্ধ্যাকে এনে দিবে না মা? তুমি যে কালকে বললে আমি আমার সন্ধ্যাকে পাবো, তবে কেন পেলাম না মা? কথাগুলো বলতে বলতে আকাশের কণ্ঠ জড়িয়ে আসে। আকাশ হঠাৎই মায়ের পায়ের সাথে কপাল ঠেকিয়ে কাঁদতে কাঁদতে বলে, মা আমার সন্ধ্যা পুড়ে গিয়েছে, আমার কষ্ট হয়। সন্ধ্যা মালতীকে সারা থাকতে ওকে এনে দাও না মা। আমি আর ওকে বকবো না, কখনই ওকে বাজে কথা বলবো না। আমার সন্ধ্যা অভিমান করে হারিয়ে গেছে মা। ওকে একবার বলো না মা, আমি ওকে খুবই ভালোবাসি। ওকে ফিরতে বলো না আমার কাছে। আমি ওকে ছাড়া কিছুই ভাবতে পারছি না মা। ও কিভাবে আমাকে রেখে গেল মা? হে মা, কথা বলো মা। আসমানি নওয়ান শক্ত হয়ে দাঁড়িয়ে আছেন, দু চোখ বন্ধ, চোখের কোণ ঘেঁষে পানি গড়ায়। ছেলের আহাজারিতে বুক ভেঙে আসে, সাথে তার জান্নাতের হারিয়ে যাওয়া। আসমানি নওয়ান ধীরে ধীরে ছেলের পাশে বসে। আকাশ মায়ের মুখের দিকে চেয়ে ভাঙা গলায় বলে, তুমি একদিন বলেছিলে আমি হাজার কেঁদে কেঁদে চাইলেও আমার সন্ধ্যাকে আর পাবো না। তোমার কথা ফলে গিয়েছে মা, তুমি খুশি হয়েছো তো? আমি অনেক ডেকেছি সন্ধ্যা মালতীকে, কিন্তু ও আসেনি, ও চলেই গেল মা। আসমানি নওয়ান বোবা চোখে ছেলের পানে চেয়ে রইল। আকাশ মাথা নিচু করে ক্ষীণ স্বরে বলে, সন্ধ্যা একা একা কেন চলে গেল মা? ও আমাকে নিয়ে গেল না কেন? ও আমায় এভাবে শাস্তি দিতে পারলো মা? মা জানো, আমার কখনো এমন কষ্ট হয়নি। আমি এত কষ্ট নিতে পারছি না। আমার সন্ধ্যাকে এনে দিবে মা? আমি আর কখনো কিছু চাইব না, বিশ্বাস করো। আকাশ কথাগুলো বলতে বলতে তার মায়ের কাঁধে কপাল ঠেকিয়েছে। আসমানি নওয়ান আকাশের পিঠে হাত রেখে নীরবে অশ্রু বিসর্জন দেয়। অরুণ বায়ান একটু পরপর চোখের পানি মুছে ফেলে। আকাশের অবস্থা দেখে তারা নিজেদেরকে ঠিক রাখতে পারছে না। রাত তখন প্রায় 1:30। সৌম্যর চোখে ঘুম নেই। সে ভাবলো বাইরে গিয়ে একটু হাঁটবে, কিছু ভালো লাগছে না। বাইরে বেরোতে নিলে সন্ধ্যা বিছানা থেকে নেমে সৌম্যর হাত ধরে। সৌম্য বিচলিত কণ্ঠে বলে, কি হচ্ছে বোনু, খারাপ লাগছে? সন্ধ্যা দুদিকে মাথা নাড়িয়ে না বোঝায় ইশারায় বলে সেও সৌম্যর সাথে বাইরে যেতে চায়। সৌম্য মৃদু হেসে বোনের হাত ধরে বাইরে বেরিয়ে যায়। জ্যোৎস্নার আলো নেই আজ, তবে মৃদু বাতাস বইছে। সৌম্য সন্ধ্যার হাত ধরে হাঁটতে হাঁটতে অনেকটা দূরে গিয়ে যায়। ভালোই লাগছে। সৌম্য ভাইয়ের কাঁধে মাথা ঠেকিয়ে হাঁটছে। অনেক দূর হাঁটার পর হঠাৎ কানে আসে শোরগোলের আওয়াজ। সৌম্য সন্ধ্যা দুজনেই ভ্রু কুচকে তাকায়, তবে তেমন পাত্তা দিল না। এসব গ্রামে অনেক যাত্রাপালা হয়, সেসব হতে পারে। এদিকে শীতের রাত হয়, ঘরে আগুন লাগলেও সাধনদের উষ্ণতা পেয়ে যেন ঘুম আরও গাঢ় হয়ে যায়। সকলেই কম বেশি ক্লান্ত থাকে, এমনিতেই ঘুমে বিভোর। কিন্তু এত এত শোরগোলের আওয়াজে প্রথমে সাধনের ঘুম ভাঙল। ঘুমের ঘোরে আশেপাশে তাকালে সে ভয় পেয়ে যায়। চারিপাশে দাউ দাউ করে আগুন জ্বলছে। সাধন তার বোনের দিকে তাকায়। সোহা কি আরামে ঘুমাচ্ছে। হঠাৎ পাশে আগুনের ফুলকি পড়লে সাধন চেঁচিয়ে ওঠে। সোহা ঘুমিয়ে। সাধন কাপা কণ্ঠে ডাকলো, সোহা বোন ওঠ।
আগুন লেগেছে। সোহা ধরফর করে উঠে বসে ঘুমু ঘুমু চোখে চারিপাশে তাকালে ঘুম উড়ে যায়। তার পাশে ঠাস করে আগুনের ফুলকি এসে কাপড়ের উপর পড়ে। সোহা চেঁচিয়ে উঠে সাধনকে জড়িয়ে ধরে কেঁদে দিয়ে বলে, ভাইয়া আমাকে বাঁচাও। সাধন ডান হাতে সোহার কাপড়ের উপর থাপ্পড় দিয়ে আগুন নিভিয়ে দিয়ে বোনকে আগলে নেয়। সোহা গুটিসুটি মেরে ভাইকে ধরে কাঁদতে থাকে। সাধন কোনো দিকে বেরোনোর পথ পায় না। পাশের ঘরগুলো থেকে চিৎকারের আওয়াজ আসছে। সাধন সোহা দৌড়ে অন্য রুমে যেতে চায়, কিন্তু আগুনের তেজে যেতে পারছে না। সময়ের পাল্লা বাড়তে থাকে। এক পর্যায়ে আগুন থেকে বাঁচতে পারল না ঘরের ভিতর থাকা ব্যক্তিরা। সৃজা তার ভাইকে জড়িয়ে ধরে আছে। ছোট্ট সৃজান চিৎকার করে কাঁদছে। সৃজা ভাইটাকে জড়িয়ে গলাকাটা মুরগি নিয়ে ছটফটায়। সৃজা কাঁদতে কাঁদতে ভাইকে শক্ত করে জড়িয়ে ধরে বলে, ঘুমা ভাইয়া, আল্লাহ তোকে ফুলের বাগানে রাখবে, ঘুমা। সৃজান বোনের গলা জড়িয়ে ধরে চিৎকার করে কাঁদতে কাঁদতে বলে, আপু আমি মরে গেলাম, আমার শরীর জ্বলছে, আমি কি বাঁচো? সৃজা শুধু কেঁদেই গেল আর বিড়বিড় করলো, ঘুমা ভাইয়া, আল্লাহ তোকে জান্নাতের বাগান দিবে। পাশের রুমে সৃজার বাবা মা জ্বলছে আর আহাজারি করছে। সাথে ছেলে মেয়ে দুটো চিৎকারে কলিজা ফেটে যাচ্ছে। কিচ্ছু করার রইল না। সৃজার বাবা শেষ একবার দীর্ঘ নিঃশ্বাস নিয়ে প্রিয় স্ত্রীকে জড়িয়ে অসহ্য যন্ত্রণায় জ্ঞান হারায়। একসময় সৃজার মাও স্বামীর বুকেই হয়তো শেষ নিঃশ্বাস ত্যাগ করলো। সাধন সোহা দুজন দুজনকে জড়িয়ে ধরে আছে। দুই ভাই বোন জ্বলন্ত খড়ির ন্যায় জ্বলছে। সোহা কাঁদতে কাঁদতে বলে, ও ভাইয়া, আমার খুব কষ্ট হচ্ছে গো, আমার শরীরটা চলে ছাই হয়ে গেল, আমায় বাঁচাবে না ভাইয়া? সাধন বোনকে শক্ত করে জড়িয়ে নিয়ে কান্নামাখা গলায় বলে, ক্ষমা করিস বোন, আমি ওপারে গিয়ে আর কখনো তোকে মারবো না। সোহা ভাইয়ের গলা জড়িয়ে কাঁদতে কাঁদতে বলে, ভাইয়া, ও ভাইয়া, মরে যাচ্ছি আমি। সাধন বোনের কপালে চুমু খায়। সোহা চেঁচিয়ে কাঁদে। সাধন বোনকে শক্ত করে জড়িয়ে ধরে বিড়বিড়িয়ে বলে, তোকে অনেক ভালোবাসি বোনু। একসময় সাধন সোহাও নিস্তেজ হয়ে গেল। আগুন তাদের জ্বালিয়ে দিল। সোহা বিড়বিড় করে, ভাইয়া ভালোবাসি, সন্ধ্যা বেস্ট ফ্রেন্ডকেও ভালোবাসি। সাধন ও বোনকে ছাড়লো না একটুও। জ্ঞান হারায় তবুও শক্ত করে ধরে রাখলো। চোখের কোণ ঘেঁষে পানি গড়িয়ে পড়লো। সৌম্যর কথা মনে পড়লো। বিড়বিড় করলো, বোনু, সৌম্য। দুই ভাই বোন জ্ঞান হারায় না, হয়তো শেষ নিঃশ্বাস ত্যাগ করে ফেলেছে। দুজনার গলা জড়িয়ে আগুনে পোড়া খড়ির ন্যায় পুড়ছে। সৌম্য সন্ধ্যা প্রায় 1.5 ঘন্টা খানিক এদিক ওদিক ঘুরে আবার উল্টো পথ ধরে বাড়ির দিকে যত এগোয় তত মনে হলো চারপাশটা কেমন আলোতে ভরে গিয়েছে। সৌম্য ভ্রুকুচকে বোনের হাত ধরে পায়ের গতি বাড়ায়। এতক্ষণে শোরগোল বেড়ে গিয়েছে। অনেকটা কাছে আসলে সৌম্য যখন বুঝলো বাড়িতে আগুন লেগেছে, তখন ও বোনের হাত ধরে দৌড় লাগায়। সন্ধ্যা চোখ বড় বড় করে ভাইয়ের সাথে পা মেলায়। আগুনের তেজে দুই ভাই বোন এগোতে পারে না। সন্ধ্যা নিঃশব্দে চোখের পানি ফেলে এগিয়ে যায়। এখানে তো সোহা আছে, সবাই আছে, কোথায় সবাই? সৌম্য, সন্ধ্যা, সৃজন আর সোহার আর্তনাদ একটু একটু শুনতে পেল। সন্ধ্যার কান্না পায়, সব ভুলে এগিয়ে যায়। সোহা যে তাকে বেস্ট ফ্রেন্ড বলেছিল, বোন বলেছিল, সেই বোন আর্তনাদ করছে। সন্ধ্যার পা থেমে থাকে, সে সব ভুলে দৌড়ায়। হঠাৎই বিকট শব্দ হয়। সন্ধ্যা যেন কিছুর সাথে ধাক্কা খেয়েছে। একদম উড়ে পড়ার মতো কয়েক হাত দূরে এসে পড়ে। সৌম্য চিৎকার করে ডাকে, বনু। দৌড়ে গিয়ে সন্ধ্যার পাশে হাঁটু মুড়ে বসে। সন্ধ্যার কোনো সাড়া নেই। সৌম্য সন্ধ্যাকে এত ডাকলো অথচ কোনো সাড়া পায় না। সন্ধ্যাকে টেনে বুকে জড়িয়ে নিয়ে সামনে তাকায়। আগুনের তীব্রতা যেন বেড়েই চলেছে। হঠাৎই উপরে কয়েকটা হেলিকপ্টার ঘুরতে দেখে সৌম্য ভীত চোখে তাকায়। ভাবে এরাই হয়তো তাদের ক্ষতি করতে চাইছে। সৌম্য দ্রুত সন্ধ্যাকে কোলে তুলে নেয়। কোন দিকে যাবে বুঝতে পারে না। তারা বাড়ির পিছনের দিকটায়, এজন্য এদিকে কেউ নেই। সৌম্য জ্বলতে থাকা বাড়িটার দিকে তাকায়। চোখের কোণ ঘেঁষে পানি গড়িয়ে পড়ে। তার প্রিয় মানুষগুলো কি তবে তাকে আর বনুকে ছেড়ে চলে গেল? ভাবনার মাঝে আরো কয়েকটা হেলিকপ্টার দেখে সৌম্য অজ্ঞান সন্ধ্যাকে কোলে নিয়ে দিক বিদিক শূন্য হয়ে দৌড়ায়। সে পারল না তার প্রিয় মানুষগুলোকে বাঁচাতে। তার বোনটা ঠিক আছে তো? কথাটা ভাবলেই সৌম্যর পায়ের জোর কমে আসে। সৌম্য আশেপাশে লুকানোর মতো কিছু খুঁজে না পেয়ে রাস্তা থেকে কিছুটা নিচের দিকে নেমে যায়। এরপর সন্ধ্যাকে সেখানে শুয়ে দু হাতে সন্ধ্যার গালে চাপড় মেরে ডাকে, বনু, এই বনু, ওঠ বনু। প্রায় 10 মিনিটের মতো সন্ধ্যাকে ডেকেও যখন কোনো রেসপন্স পায় না, তখনই সৌম্যর চোখ বেয়ে টুপটুপ করে পানি গড়িয়ে পড়ে। তার বোনকে কি শেষমেশ হারিয়ে ফেললো? সৌম্য দু হাতে সন্ধ্যাকে জড়িয়ে নিয়ে ভাঙা কণ্ঠে আওড়ায়, বনু ওঠ না, তুই ছাড়া আমার কেউ নেই বনু। যার একটু অর্থ ছিল তারা হারিয়ে গেছে। এই বনু, বনু। সন্ধ্যার কোনো সাড়া না পেয়ে সৌম্য দিশেহারা হয়ে পড়ে। আবারও সন্ধ্যাকে কোলে নিয়ে রাস্তা দিয়ে এদিক ওদিক ছুটে কোথায় নিয়ে যাবে তার বোনটাকে। রাস্তার পাশে একটা কল চোখে পড়লে সৌম্য সন্ধ্যাকে কলের পাড়ে শুয়ে দেয়। এরপর দু হাতে কল চেপে দু হাত কলের মুখে রাখে।
কিছুটা পানি দুহাতের মুঠোয় জমা হলে তা নিয়ে দ্রুত সন্ধ্যার মুখে ছিটিয়ে দেয়। এরপর দুহাতে সন্ধ্যার দুগাল ধরে ঝাঁকিয়ে ঝাঁকিয়ে ডাকে, ও বনু, ওঠ না বনু, আমি একা রেখে যাস না। তুই আমার রেখে গেলে আমি যে মরে যাবো বনু। তুই না আমার ছোট মা, একটু চোখ মেলে তাকা বনু। সৌম্যর চোখের কোণ ঘেঁষে গড়িয়ে পড়া কয়েক ফোঁটা নোনা পানি সন্ধ্যার মুখের উপর পড়ে। সৌম্য আবারও উঠে এসে কল থেকে পানি নিয়ে সন্ধ্যার মুখে ছিটায়। এরকম 4 বার করার পর সন্ধ্যা একটু নড়ে ওঠে। সৌম্য জানে পানি আসে, দ্রুত সন্ধ্যাকে দুহাতে শক্ত করে জড়িয়ে ধরে, বিড়বিড়িয়ে বলে, বনু, আমার ছেড়ে যাস না কখনো। সন্ধ্যা ভাইকে জড়িয়ে ফুপিয়ে উঠল। সৌম্য ডান হাতে তার চোখ জোড়া মুছে সন্ধ্যার দিকে তাকায়। সন্ধ্যা ভাইকে ইশারায় বোঝায়, সোহা, সাধন, সৃজা, সৃজন, মামা, মামি সবাই ওই ঘরে পুড়ে গিয়েছে ভাইয়া। সৌম্য চোখ জোড়া ভিজে উঠে আশেপাশে তাকালো। অনেকটা সময় পেরিয়েছে, শোরগোলটা কমেছে বোধহয়। সৌম্য সন্ধ্যাকে ধরে আবারও সৃজাদের বাড়ির দিকে যায়। আশেপাশটা কেমন যেন শুনশান লাগলো, কেউ নেই এখানে এখন। কিছুক্ষণ আগেও যেখানে একটা বাড়ি দাঁড়িয়েছিল সেই বাড়িটি এখন ছায়ে পরিণত হয়েছে। তাদের ছোট্ট একটা পরিবার ছিল, হয়তো রক্তের সম্পর্ক ছিল না, তবে তার চেয়েও বেশি টান ছিল প্রতিটা মানুষের সাথে। তাদের সবাইকে হারিয়ে ফেললো সৌম্য আর সন্ধ্যা। সন্ধ্যা দৌড় দেয়, একটুখানি গিয়ে হঠাৎই পায়ে গরম লাগলে টিকতে না পেরে পিছিয়ে আসে। সৌম্য বোনকে আগলে নেয়। অরণের প্যান্টে ফোন ছিল, যেটা বের করে চারিদিকে লাইট দিয়ে খুঁজলো কিছু। একটু ঘুরে ঘুরে দেখলো, হঠাৎ চোখে পড়লো দুটো মাথা, তবে চেনা যাচ্ছে না, একদম কালো কুচকুচে হয়ে গেছে। সৌম্য বেশ কিছুক্ষণ চেয়ে চিনতে পারলো এটা তার মামা মামি। মুহূর্তেই ছেলেটার সৌম্যের চোখ বেয়ে পানি গড়িয়ে পড়লো। তার মা নেই, বাবা থেকেও নেই, এই দুজন মানুষই ছিল বাবা মায়ের মতো। আল্লাহ কি সুন্দর করে তাদেরকে কেড়ে নিল। এরপর একটু দূরেই দেখলো একটা ছোট্ট মাথা, আরেকটা মাথা লাগানো। সৌম্য চিনল এরা সৃজা, সৃজান। সৃজানের আদো আদো স্বরে ডাক, সৃজার বলা সেই কথাটি কানে বাজলো। সোহাকে একদিনেই বোন বানিয়ে ফেললেন, আর আমি 1 মাসের বেশি হয়ে গেল একসাথে থাকছি, তাও আমাকে বোন ভাবতে পারছেন না। আপনি এত ক্ষিপ্টা কেন? সৌম্য ভেজা চোখে চেয়ে বিড়বিড় করলো, তোমাকে আমি প্রথম দিনে বনু বানিয়ে নিয়েছিলাম, শুধু তুমি বুঝতে পারোনি। সন্ধ্যার চোখ থেকে টপ টপ করে পানি গড়িয়ে পড়ছে। সৌম্য বা হাতে বোনকে আগলে নিয়ে আরেকটু সামনে এগোলে আরো দুটো মাথা দেখলো। এদের চিনতে একটু অসুবিধা হলো না। সাধন, দুদিনের পরিচিত হওয়া এক ভাই, তার সময় পর্যায়ে বোনকে জড়িয়ে বাচ্চাদের মতো কেঁদে উঠল কেন জানি। সাধন যে বলেছিল সে চাকরি পেলে তার থেকে সাধন শীতের পোশাক কিনে দিবে, তাকে বারবার আপন ভাইয়ের কথা মনে করিয়ে দিত, কিন্তু সে যে ফাঁকি দিয়ে চলে গেল। সন্ধ্যা কাঁদতে কাঁদতে হেঁচকি তুলে ফেলেছে। সোহার সাথে কাটানো মুহূর্তগুলো কি করে ভুলবে সে? তার জ্বর আসলে সোহা তার মাথায় কত স্নেহের হাত বুটিয়ে দিত, আর কখনো দিবে না। দৌড়ে এসে তার জড়িয়ে ধরবে না তাকে, আর হাসবে না তার দিকে চেয়ে, তাকে আর হাসাবে না। সোহা নামক চঞ্চল মেয়েটি সে হারিয়ে গিয়েছে। হঠাৎ মানুষের একটু আঁচ পেয়ে সৌম্য নিজেকে সামলে নেয়। সন্ধ্যাকে ধরে দ্রুত জায়গাটি প্রস্থান করার জন্য পা বাড়ায়। সৌম্য জানে না এসব কারা করেছে, তবে কেউ না কেউ তো তাদের মারতেই করেছে। সন্ধ্যা যেতে চায় না। সে সোহা, সৃজা, সৃজান, মামা মামি ওদের রেখে কি করে যাবে? সৌম্য সন্ধ্যাকে জোর করে টেনে নিয়ে যেতে থাকে। ধীরে ধীরে দিনের আলো ফুটতে শুরু করে। সৌম্য সন্ধ্যাকে নিয়ে রাস্তার ধারে বসে থাকে। কোথায় যাবে, কি করবে কিচ্ছু জানে না। পকেটে কয়েকটা টাকা আছে আর তার ফোনটা, আর তাদের গায়ে একটা করে জামা, পায়ের জুতো নেই। রাত বলে খালি পায়ে হাঁটতে বেরিয়েছিল। সৌম্য ও সন্ধ্যাকে আগলে নিয়ে বসে ভাবছে কি করবে। হঠাৎ রিয়াদের বাসার কথা মনে পড়ে, আর তো যাওয়ার কোনো জায়গা নেই। বেলা বাড়লে সৌম্য বাসের টিকিট কাটে। দুটো টিকিট কেটে পকেটে থাকলো 2 টাকার একটা কয়েন। সৌম্য দীর্ঘশ্বাস ফেলে। এরপর বাস আসলে খালি পায়ে 2 ভাই বোন সেই বাসে উঠে বসে। অনেকে বাঁকা চোখে তাকিয়েছে। অন্য সময় হলে হয়তো একটু অন্যরকম লাগতো, কিন্তু আজ সৌম্য সন্ধ্যার কোনো অনুভূতি হলো না। তারা প্রিয় মানুষগুলোকে হারিয়ে পাথর হয়ে গিয়েছে যেন। এরপর সন্ধ্যা সৌম্য রিয়াদের বাড়ি এসে কিছুদিন এখানে থাকতে চায়। সৌম্য সন্ধ্যার অবস্থা দেখে তারা অবাক হয়েছিল। সৌম্যদের নিজেকে নতুন করে পরিচয় দিতে হয়নি, কারণ তারা আগে থেকে রিয়াদের কাছে সাধন সোহা হিসেবে পরিচিত। এরপর 2 ভাই বোন এখানেই থাকতে শুরু করলো। জমির দলিলগুলো পুড়ে গিয়েছে। সৌম্যর আর তার মামার ঋণ শোধ করা লাগেনি, তবে তার বাবার মতো মামাকে হারিয়ে ফেলেছে, বাঁচাতে পারেনি। দেখতে দেখতে পেরিয়ে গেল 5 মাস। এখানে সৌম্য টিউশনি পায়নি বলে আবারও মিস্ত্রির কাজ করে। যখন যে গাছ পায় সেটাই করে, দিনমজুর যাকে বলে। দিন শেষে তার বনুর মুখে 2টো খাবার তুলে দেয়। এই তো তাদের জীবন, এভাবেই চলছে। রিয়া গতকাল সন্ধ্যায় ডায়েরি নিয়েছিল, আজ বসে পড়ছিল। সন্ধ্যা, সাম্য ও সাধন, সোহা, সৃজাদের কাহিনী পড়ে মেয়েটা কাঁদতে কাঁদতে অবস্থা খারাপ। এক পর্যায়ে হাতে ডায়েরি ছুঁড়ে ফেলে দিয়ে হাউমাউ করে কেঁদে ওঠে। সন্ধ্যা রিয়াকে রাতের খাবার খেতে ডাকতে এসেছিল। রিয়াকে এভাবে কাঁদতে দেখে দৌড়ে এসে রিয়াকে ঝাঁকিয়ে ইশারায় বলে, কি হয়েছে? রিয়ার কান্নায় একে একে তার মা, নানি, সাথে সৌম্য এসে হাজির হয় এই ঘরে। রিয়ার মা এগিয়ে এসে বলে, কি হয়েছে মা, এভাবে কাঁদছিস কেন? রিয়া কাঁদতে কাঁদতে ফিক উঠিয়ে ফেলেছে। সময় নিয়ে নিজেকে সামলে বলে, মা জানো, এদের নাম সন্ধ্যা আর সৌম্য।
আমাদের সাধন ভাইয়া আর আমার বান্ধবী সোহা মরে গিয়েছে মা। ওর আর বেঁচে নেই। এর জন্য আজ 5 মাস হয়ে গেছে এখানে আর আসে না। আর আগে 2 মাস পর পরই আসতো। আমি মিশি অভিমান করে আসছি সাধন ভাইয়া আর সোহার উপর। ওরা তো বেঁচে নেই মা। রিয়ার কথা শুনে রিয়ার মা আর তার নানি স্তব্ধ চোখে তাকায়। সন্ধ্যার চোখ থেকে আবারও টুকটুক করে পানি গড়িয়ে পড়ে। একবার সৌম্যর দিকে তাকালো। সৌম্য ঝাপসা চোখে সন্ধ্যার দিকে চেয়ে আছে। সন্ধ্যা দৌড়ে এসে ভাইকে জড়িয়ে ধরে ফুপিয়ে উঠল। সে সোহাকে কখনোই ভুলবে না। তার কখনো কোনো বান্ধবী ছিল না, ওই একটাই বান্ধবী ছিল তার, যে খুব ভালো ছিল, তাকে খুব ভালোবাসতো। সে কি করে ভুলবে তার বোনটার কথা? সৌম্য সন্ধ্যাকে বাঁ হাতে জড়িয়ে নিয়ে ডান হাতে ঝাপসা চোখ জোড়া ডলে কয়েকবার সাধনের সেই নাটকীয় ভঙ্গিতে বলা প্রিয় ভাই সাহেব কানে বাজলো। কতবার তাকে জড়িয়ে ধরেছিল, আপন ভাই বলে মুখে ফেনা তুলে ফেলেছিল। কথাগুলো ভেবে আবারও চোখ জোড়া ঝাপসা হয়, মনে মনে বিড়বিড় করে। পরিচয়টা দুদিনের, স্মৃতি খুবই সামান্য, অথচ এর ভার এতটাই বেশি যা বইতে আমাদের 2 ভাই বোনের নিঃশ্বাস নিতে কষ্ট হয়, দম আটকে আসে। মোট 6টা লাশ পাওয়া গিয়েছিল, তবে কাউকে চেনা যায়নি, পুরো কয়লা হয়ে গিয়েছে। কারো কারো বডির কিছু অংশ খুঁজেই পাওয়া যায়নি। গত 5 মাসে এতটুকুই তথ্য পেয়েছে আকাশ। আসমানি নওয়ান সেদিন শক্ত থাকলেও এরপর থেকে হয়ে গেলেন অসুস্থ, আর আকাশ হয়ে গেল পাথরের মতো শক্ত। মাকে নিয়ে 2 দিন পর পর হসপিটালে দৌড়ায়। অনুভূতিহীনদের মতো বেঁচে আছে দুটো মানুষ। আসমানি নওয়ান অসুস্থ হয়, আবারও আকাশ তার মাকে হসপিটালে ভর্তি করেছে। আকাশ হসপিটাল থেকে আসার সময় 1 কেজি শিং মাছ কিনে আনে। বাসায় এসে কাজের খালাকে মাছগুলো কেটে সবকিছু রেডি করতে বলে দোতলায় তার রুমে আসে। সময় নষ্ট না করে শাওয়ার নেয়। এরপর ঘর থেকে বেরিয়ে সোজা রান্নাঘরে আসে। তার মা বাইরের কারো হাতে রান্না খায় না। আকাশ নিজেই রান্না করবে, পাকা হাত নয়, তবে যা পারে খাওয়া যায়। আসমানি নওয়ানের শরীর ভালো যায় না ইদানিং। 2 দিন পর পর তাকে হসপিটালে নিয়ে ছুটতে হয়। আকাশ চুলায় প্যান বসিয়ে একে একে রান্নার সব উপকরণ দিতে থাকলো প্যানে। পিছন থেকে আকাশের বাবা সাইফুদ্দিন নওয়ান বলে, তোমার মা এখন কেমন আছে? আকাশ ছোট করে বলে, ভালো। আকাশের বাবা আবারও বলে, তুমি বিশ্রাম করো, আমি রান্না করে দিচ্ছি। বাবার কথায় আকাশের হাত থেমে যায়। দীর্ঘশ্বাস ফেলে বলে, যার জন্য রেঁধেছি সেই তো খাবে না, তোর হাতে সোয়া থাকলে। একটু থেমে শক্ত গলায় বলে, তাছাড়া তোমার হাতের রান্না আমার মায়ের মুখে পড়ুক সেটা আমি চাই না। সবচেয়ে বড় কথা, তোকে আমি দেখতে চাই না, তোর কণ্ঠ শুনতে চাই না আমি। তুমি কি দয়া করে এই বাড়ি থেকে অন্য কোথাও যাবে? নয়তো আমি আমার মাকে নিয়ে অন্য কোথাও চলে যাব। সাইফুদ্দিন নওয়ান ছেলের পানে চেয়ে অস্থির কণ্ঠে বলে, আমি যাচ্ছি বাবা, তোমরা কোথাও যেও না। আমি তোমাদের সামনে তেমন আসি না তো, আর আসবো না। কথাগুলো বলে ভদ্রলোক ধীর পায়ে জায়গাটি প্রস্থান করে। চোখের কোণে পানি জমেছে। নিজের চেয়েও বেশি ভালোবাসেন তার স্ত্রী সন্তানকে, অথচ ভাগ্যের কি পরিহাস, আজ তারা তার মুখ দর্শন করতে চায় না। বিড়বিড় করে, আমি কি কখনো ক্ষমা পাবো না আসমানি? আকাশের রান্না শেষ। শিং মাছের ঝোল সাথে সাদা ভাত রান্না করেছে। এরপর সে নিজের হাতে সব বাটিতে ভরে বাটি দুটো ব্যাগে ভরলো। ব্যাগটা ডাইনিং টেবিলের উপর রেখে সিঁড়ি বেয়ে তার ঘরে যায়। ঘরে গিয়ে আবারও শাওয়ার নেয়। ওয়াশরুম থেকে বেরিয়ে গায়ে একটা সাদা পাঞ্জাবির সাথে গ্যাবার্ডিন প্যান্ট পরে নেয়। বাহাতে চেনের হাত ঘড়ি পরে নেয়। সন্ধ্যা পেরিয়ে গেছে। আকাশ সময় নষ্ট করলো না, দ্রুত খাবারের ব্যাগ নিয়ে বাড়ি থেকে বেরিয়ে যায়। হসপিটালে পৌঁছে মায়ের কেবিনে গিয়ে দেখলো আসমানি নওয়ান দরজার দিকে চেয়ে আছে। আকাশ ভেতরে গিয়ে মায়ের পাশে বসে। আসমানি নওয়ান ছেলেকে দেখে ধীরে ধীরে উঠে বসে। আকাশ হাতের ব্যাগ রেখে মাকে বসতে সাহায্য করে। আসমানি নওয়ান মৃদুস্বরে বলে, তুমি খাইছো আব্বা? আকাশ খাবার বের করতে করতে বলে, তুমি আগে খাও মা, আমার ক্ষুধা নেই। আসমানি নওয়ান আকাশের থেকে হাতের বাটি নেয়। আকাশ শিং মাছ খায় না। ভদ্রমহিলা জানেন ছেলে নিজের জন্য কিছু রাঁধেওনি। বেডের পাশে রাখা একটা বলে হাত ধুয়ে নিয়ে আকাশের মা বলে, দুপুরেও খাও নাই, তুমি খাইয়া আসো আব্বা, আমি খাইতাছি। আকাশ চিন্তিত কণ্ঠে বলে, তুমি খাও মা, আমি পরে খাবো। আসমানি নওয়ান মৃদুস্বরে বলে, যাও আব্বা, তুমি না খাইলে আমার মুখ দিয়া খাবার যায় না। আকাশ দীর্ঘশ্বাস ফেলে নার্সকে বলে তার মাকে দেখে রাখতে। এরপর কেবিন থেকে বাইরে বেরোনোর জন্য দরজার কাছে গেলে আসমানি নওয়ান মলিন গলায় বলে, জান্নাতের কোনো খোঁজ পাও নাই তাই না আব্বা? আকাশ পিছু ফিরে মায়ের দিকে তাকায়। গত কয়েক মাস যাবৎ আসমানি নওয়ান নিয়ম করে তাকে এই প্রশ্ন করে আসছে। আকাশ দীর্ঘশ্বাস ফেলে ছোট করে বলে, জানি না সে কোথায়। কথাটা বলে আর দাঁড়ালো না, দ্রুত পেয়ে জায়গাটা প্রস্থান করে। আসমানি নওয়ান মলিন মুখে চেয়ে রইল। চোখের কোণে জলকণা চিকচিক করছে। আকাশ হসপিটালের ক্যান্টিনের পাশে ছোটখাটো রেস্টুরেন্টে গিয়ে একটা টেবিল বুক করে বসে। 2 হাতের পাঞ্জাবির হাতা কনুইয়ের উপর পর্যন্ত গোটানো। টেবিলের উপর ডান হাতের কনুই রেখে আঙুলগুলো ভাঁজ করে গালার কপালে ছুঁয়ে রেখেছে। টেবিলের অপর পাশে চেয়ার টেনে ডক্টর নিয়াজ বসে। গলা ঝেড়ে বলে, কি অবস্থা, কোথায় গিয়েছিলে? নিয়াজের কণ্ঠে আকাশ চোখ মেলে তাকায়, সোজা হয়ে বসে বলে, বাসায় গিয়েছিলাম।
কথাটা বলে ওয়েটারকে ডেকে সাদা ভাত আর গরুর মাংস দিতে বলে আকাশ। নিয়াজ আকাশের দিকে তাকালো। সন্ধ্যা আর সৌম্যর চিকিৎসা সে করেছিল, নামটাও জানতো। সিলেট তার বোনের বাসা, সেখানে তার দাদু যাত্রাপথে সৌম্যদের দেখা পেয়েছিল। তারা তার বোনের বাসায় ওখানেই থাকতো। তাদের দাদু এসে তাদের কাছে গল্প করেছিল। তারপর একদিন শুনলো সন্ধ্যা সৌম্য যে বাড়িতে থাকতো সেই বাড়ি পুড়ে গিয়েছে, সাথে তারাও আর নেই। এরপর সে হসপিটালে আকাশের মাকে অ্যাডমিট করানোর পর জানতে পেরেছে সন্ধ্যা আকাশের বউ ছিল। মেয়েটার জন্য তার খারাপ লাগে এখনো। সেদিন রাতে তাকে বাঁচাতে পারলেও এর কিছুদিন পরে মেয়েটি পরপারে চলে গেল, সাথে তার ভাই। নিয়াজ দীর্ঘশ্বাস ফেলল। ওয়েটার আকাশের সামনে ভাত মাংস রাখে। আকাশ বেশ অনেকক্ষণ চুপচাপ ভাতের প্লেটের দিকে চেয়ে রইল। হঠাৎ যেন সাদা ভাতের উপর সন্ধ্যার হাসজ্জ্বল মুখ ভেসে উঠল। আকাশ ঢোক গিলল, চোখ জোড়া ঝাপসা হতে শুরু করলো। বুকের ব্যথা ক্রমাগত বাড়তে লাগলো। তার সন্ধ্যা মালতী সত্যিই কি আর নেই পৃথিবীতে? কথাটা ভাবতেই ডান হাতে বুক চেপে ধরলো। এই ব্যথা নিরাময়ের উপায় একমাত্র তার সন্ধ্যা মালতী, কিন্তু তার সন্ধ্যা মালতী যে নেই, কোথাও নেই। সাদা ভাতের উপর আকাশের কল্পনায় ভাষা সন্ধ্যার মুখ মিলিয়ে যায়। আকাশ শব্দ করে ডেকে ওঠে, সন্ধ্যা মালতী। নিয়াজ ভুরকুচকে বলে, সন্ধ্যা মালতী তো ফুলের নাম, তোমার সন্ধ্যা মালতী ফুল পছন্দ নাকি? আকাশ কিছু বলল না। চেয়ার থেকে উঠে দাঁড়ালে মাথাটা কেমন ঘুরে ওঠে। নিয়াজ খেয়াল করে বলে, ঠিক আছো? আকাশ এবারেও কিছু বলল না। তার নিজেকে ভীষণ দুর্বল লাগছে। নিয়াজ হয়তো আকাশের এই আচরণের কারণ বুঝলো, আর আকাশের বলা সন্ধ্যা মালতীর অর্থটাও বুঝলো। মৃদুস্বরে বলে, আকাশ ভাত খেলে না তো? আকাশ দুর্বল কণ্ঠে বলে, তোমার হসপিটালে খাবার তুমি খাও। আকাশের তেরা কথা নিয়াজ রাখলো না। তার খারাপ লাগে। আকাশকে এত খাপছাড়া সে আগে কখনো দেখেনি। সবসময় একটা মুড নিয়ে থাকতো, অথচ এখন কি? নিয়াজ ওয়েটারকে ডেকে ভাতের প্লেট ফিরিয়ে দেয়। এরপর আকাশের পাশে হাঁটতে থাকে। মৃদুস্বরে বলে, তোমার ওয়াইফের মাঝে কি এমন আছে যে তার মৃত্যুর মাস পেরিয়ে যাচ্ছে, অথচ তুমি তাকে বলতেই পারছো না? আকাশ একটু হাসলো, তবে হাসতে প্রাণ নেই। হাঁটতে হাঁটতে ধরা গলায় বলে, শ্যামল গরণে সেই মেয়ে যার স্নিগ্ধ হাসিতে বামগালে সৃষ্টি হয়ে গভীর টোল, নৃত্য করলে দীঘল কালো চুলগুলোর সাথে সঙ্গ দেয়, যে ভুল করে ব্যস্ত হয়ে পড়লে তার কালো রেশমি চুলগুলো পরম যত্নে মাটি ছুঁয়ে দেয়, যার দুটো চোখ থাকলে দুটো হাত থাকলে কিন্তু কখনোই মুখ নাড়িয়ে শব্দ খরচ করতে হয় না, যার অনুপস্থিতিতে আমার হৃদয় ভয়ঙ্করভাবে পুড়িয়ে দিতে সক্ষম, যে শুধু আমার সন্ধ্যা মালতী, আমার ভালোবাসা সন্ধ্যা মালতীকে কখনোই ভোলা যায় না, তাকে শুধু মনে রাখা যায়। কথাগুলো বলতে গিয়ে আকাশের চোখের কোণে বিন্দু বিন্দু অশ্রুকণা জমেছে। আকাশ পায়ের গতি বাড়ালো। পিছনে বিস্ময়িত নিয়াজ দাঁড়িয়ে রইল। ভালোবাসার ব্যাপারে তার ধারণা নেই, তবে আকাশের কথাগুলো শুনে তার মনে হলো কাউকে ভালোবাসলে সত্যিই তাকে কখনো ভোলা যায় না। চোখের পলকে পেরিয়েছে আরও 2 সপ্তাহ। সেদিন ডায়েরি পড়ার পর থেকে রিয়ার মতো চঞ্চল মেয়েটি ভীষণ শান্ত হয়ে গিয়েছে। সন্ধ্যা মলিন মুখে থাকে। সৌম্যর মাঝে মাঝে একটা দীর্ঘশ্বাস বেরিয়ে আসে, যেখানে মিশে আছে স্বল্প সময়ে কিছু পরিচিত রক্তের চেয়েও আপন মানুষদের হারিয়ে ফেলার আক্ষেপ। সৌম্য ধুলোমাখা গায়ে দুটো ইট পেতে বসে একটু জিরিয়ে নিচ্ছে। পরনে পুরনো একটা জিন্স প্যান্ট যা হাঁটুর নিচ বরাবর গুটিয়ে রেখেছে, গায়ে একটা স্যান্ডো গেঞ্জি, একটা চেক শার্ট খুলে ইটের উপর রেখেছে, হাতে পায়ে ইটের গুঁড়ো দিয়ে ভরা। বাড়ি করছে। সৌম্য অনেক খোঁজাখুঁজির পর এই কাজটি পেয়েছে। আপাতত 7 দিনের চুক্তিতে এক মিস্ত্রি হিসেবে কাজটি নিয়েছে। একজন লোকের ডাকে সৌম্য ক্লান্ত শরীরটা টেনে নিয়ে গেল মেশিনের দিকে। এরপর একটা পাত্র মাথায় নিয়ে এগিয়ে গেল। সিমেন্ট বালু খোয়ার মিশ্রণ মেশিন থেকে ঢেলে একে একে সব পাত্রে ঢেলে দিলে সবাই যার যার পাত্র মাথায় নিয়ে যথাস্থানে রাখতে যায়। সৌম্য দীর্ঘশ্বাস ফেলে পাত্রটি মাথায় নিয়ে লোকগুলোর পিছু এগোয়। কাজ শেষ হতে হতে প্রায় বিকেল হয়ে গিয়েছে। সৌম্য পাইপের কাছে গিয়ে হাত মুখ ধুয়ে নিল। এরপর ইটের উপর রাখা তার চেক শার্টটি নিয়ে গায়ে জড়িয়ে নেয়। শার্টের বেশ কয়েক জায়গায় ফুটো হয়ে গিয়েছে, যদিও বাইরে থেকে বোঝা যায় না, তবে খেয়াল করলে বোঝা যায়। সৌম্য সামনে না এগিয়ে চুপ করে দাঁড়িয়ে কিছু ভাবছে। গত 5টা মাস এত পরিমাণ কষ্ট করেছে। সৌম্যর মনে হয় হয়তো একজন ভিক্ষুকও তাদের চেয়ে ভালো থাকতে পারে। তার 2টো প্যান্ট আর 2টো শার্ট প্যান্ট দুটোর কত জায়গায় ফুটো তার হিসাব নেই। শার্ট কোচকাতে কোচকাতে গায়ে ছোট হয়, কিন্তু সৌম্যর নিজের জন্য খারাপ লাগে না, খারাপ লাগে তার বোনুর জন্যে। তার মতোই তার বোনুর 2টো জামা দুটোর ছেঁড়া অংশগুলো সৌম্যর চোখে লাগে। তার পকেটে আছে 50 টাকা। এইখান থেকে টাকা পাবে 1 সপ্তাহ পর। একজন লোক সৌম্যর পাশে এসে দাঁড়ালে সৌম্য দোনামোনা করে 500 টাকা ধার চায়। 1 সপ্তাহ পর দিয়ে দিবে। লোকটা দিতে চাইছিল না। সৌম্যর মুখ মলিন হয়। লোকটা কি যেন ভেবে সৌম্যকে 400 টাকা দেওয়ার বলে সময় মতো দিয়ে দিতে সৌম্য খুশি হয়। পকেটে 450 টাকা নিয়ে সৌম্য মার্কেটে ঘুরছে তার বোনের জন্য একটা জামা কিনবে বলে। এত অল্প টাকায় মন মতো জামা পায় না সে, তবুও অনেক খুঁজে খুঁজে একটা গোল জামা পায়। 400 টাকা দাম। মার্কেট থেকে বেরিয়ে ফুটপাতের উপর বসা একজন লোকের কাছে জামাটা পেয়েছে। সৌম্য জামাটা নিয়ে নেয়। শরীরটা ভীষণ দুর্বল লাগছে, সারাদিন কাজ করে গা ব্যথা করছে। সৌম্য ভাবলো 30 টাকা ভাড়া দিয়ে একটা ভ্যানে উঠে বাড়ি ফিরবে। কয়েক পা এগিয়ে রাস্তার পাশে একটা কসমেটিক্সের ভ্যান দেখে সৌম্য আর এগোয় না।
ভ্যানে বিদ্যমান নুপুরগুলোতে প্রথমে সৌম্য চোখ পড়ল। নুপুরের প্রতি সন্ধ্যা দুর্বলতা সে জানে। অনেক আগে একজোড়া রূপোর নুপুর বানিয়ে দিয়েছিল সন্ধ্যাকে। একটি নুপুর হারিয়ে ফেলেছে, আরেকটি এখনও যত্ন করে রেখেছে। সৌম্য এগিয়ে গিয়ে নুপুরের দাম জিজ্ঞাসা করলে বলে দাম 70 টাকা। সৌম্যর মন খারাপ হয়, তার কাছে আছেই 50 টাকা। দোকানদারের সাথে অনেকক্ষণ থেকে দামাদামি করে 50 টাকায় নুপুরটি কিনে বাড়ির পথ ধরে। শূন্য পকেট হাতে বনুর জন্য একটা জামা আরেক জোড়া নুপুর নিয়ে ক্লান্ত শরীরটা টেনে নিয়ে যায়। বনুকে হাসাবে ভাবতেই যেন শরীরের ক্লান্তি খানিকটা দূর হয়। প্রায় 30 মিনিট হেঁটে বাড়ি ফেরে সৌম্য। ধরণীতে সন্ধ্যা নামবে ভাব। উঠোনে পা রাখলে দেখলো সন্ধ্যা দরজায় বসে ভাত খাচ্ছে। সৌম্য এগিয়ে গিয়ে জিজ্ঞাসা করলো, বনু, তুই এত দেরি করে খাচ্ছিস কেন? ভাইয়ের কণ্ঠে সন্ধ্যা মাথা তুলে তাকায়, মাথা নাড়িয়ে বুঝায় এমনি। সৌম্য ভাতের প্লেটের দিকে তাকালো। কাঁচামরিচ দিয়ে ভাত মাখানো, এক কোনায় একটু লবণ। এই খাবার তাদের রোজকার খাবার। মাঝে মাঝে একটু একটু ভালো মন্দ খাবার খেতে পায়। প্রথম প্রথম সন্ধ্যা ভাত খাওয়ার পর পেট ধরে বসে থাকতো, চোখের কোণে জমা পানি নিয়ে তার দিকে তাকাতো। সৌম্য বুঝতো সন্ধ্যার পেট জ্বলতো, কিন্তু এখন তাদের অভ্যাস হয়ে গেছে। তাছাড়া রিয়াদের অবস্থা ভালো নয়, টাকার অভাবে একটা ছোট্ট ফোন পর্যন্ত নেই। সৌম্য দীর্ঘশ্বাস ফেলে সন্ধ্যার পাশে ঘরের দরজায় বসে মৃদুস্বরে বলে, অনেক ক্ষুধা লেগেছে বনু। সন্ধ্যা ভাইয়ের ক্লান্তিতে ভরা মুখের দিকে তাকায়। তার ভাতের পাত থেকে সৌম্যর মুখের সামনে খাবার ধরে। সৌম্য বিনা বাক্যে খাবার মুখে নেয়। সন্ধ্যা সবটুকু ভাত সৌম্যকে খাইয়ে দিল। সৌম্য তৃপ্তি করে খায়। খাবার শেষে দুই ভাই বোন ঘরের ভেতর যায়। সন্ধ্যা প্লেট হাত ধুয়ে রাখে। সৌম্য বিছানার উপর বসে জামার নুপুর জোড়া বের করে তার বোনকে কাছে ডাকে। সন্ধ্যা সৌম্যর পাশে গিয়ে বসলে সৌম্য প্রথমে নুপুর জোড়া সন্ধ্যার দিকে বাড়িয়ে দিলে সন্ধ্যা অবাক হয়ে তাকায় সৌম্যের দিকে। সৌম্য মৃদু হেসে বলে, টাকা নেই বনু, তাই রাস্তার পাশে নুপুর দিলাম। টাকা হলে আবারও রূপার নুপুর বানিয়ে দেব। সন্ধ্যার চোখের কোণে নোনা জল জমে। তার ভাই এত ভালো কেন? সৌম্য তাড়া দিয়ে বলে। পর এটা। সন্ধ্যা সৌম্যর হাত থেকে নুপুর জোড়া নিয়ে তার দুপায়ে পড়ে নেয়। এরপর সৌম্যর দিকে তাকিয়ে মৃদু হাসে। সৌম্য একটু হাসলো। এরপর তার আনা জামাটি সন্ধ্যার দিকে বাড়িয়ে দিলে সন্ধ্যা আগের চেয়ে অবাক হয়। সৌম্য মলিন গলায় বলে, সরি বনু, অনেকদিন পর তোকে একটা জামা দিলাম, তোর দুটো জামাই ছিঁড়ে গেছে। যেখানে কাজ পেয়েছে কয়েকদিন পর টাকা পেলে আরেকটা কিনে দেব। সন্ধ্যা জানে সৌম্যর পকেটে 50 টাকা ছিল। সকালে সে দেখেছে, ইশারায় বোঝায়। টাকা কোথায় পেলে? সৌম্য উত্তর করে, যেখানে পাওয়ার পেয়েছে, তোকে তো ভাবতে হবে না। সন্ধ্যা তার ভাইয়ের দিকে চেয়ে আছে। শুধু তার জামা তো ছিঁড়েনি, তার ভাইয়ের শার্টগুলো ধোয়ার সময় সন্ধ্যা খুব দেখেছে সৌম্য শার্ট প্যান্ট দুটোর অবস্থা। অথচ তার ভাই কই না কই দেখে টাকা নিয়ে শুধু তার জন্য জামান নুপুর এনেছে। না চাইতেও চোখের কোণে পানি জমলো। সৌম্য এটা খেয়াল করে বোনের মনোভাব বুঝতে পারে। মৃদুস্বরে বলে, বনু, আমি তো বললাম কয়েকদিন পর টাকা পেলে তোর সাথে আমিও আমার জন্য কিছু কিনবো। এবার একটু হাস। সন্ধ্যা ভাইয়ের কথায় জোরপূর্বক একটু হাসলো। পেরিয়েছে এক সপ্তাহ। সৌম্য গত সপ্তাহে চাকরি পরীক্ষা দেওয়ার জন্য ঢাকা গিয়েছিল। মূলত এই কারণে সৌম্যর পকেটে 1 টাকাও ছিল না, নয়তো 100-200 টাকা থাকতো। আজ পরীক্ষার ফলাফল বেরিয়েছে, আর আনন্দের খবর সৌম্য চাকরিটা হয়ে গেছে। ঢাকা ইসলামী ব্যাংকে এমটিও অফিসার পদে তার চাকরি হয়েছে। অ্যাকাউন্টিং নিয়ে ঢাকা ভার্সিটি থেকে পড়ার পরে এই স্টেজ সৌম্যর জন্য একদম মানানসই। সৌম্যর চাকরি হয়, সে যতটা খুশি হয়েছে ততটাই মন খারাপ। সেই ঢাকা শহর যেখানে তার ইরাবতীকে খুব বাজেভাবে ভেঙে দিয়ে এসেছিল। আচ্ছা, ইরাবতী কি তার কথা রেখে বিয়ে করে নিয়েছে? কথাটা ভাবতে সৌম্যর বুকে চিনচিন ব্যথা করে উঠল। গলা শুকিয়ে আসলো। চোখ বুজে বহু কষ্টে দুবার ঢোক গিলল। আর তার ইরাবতী ভালো থাকুক, এতটুকুই তার চাওয়া। কিন্তু সে কি করে ওই শহরে থাকবে যেখানে তার বোনের কত বিভৎস স্মৃতি আছে? তাদের মারার চেষ্টা করা হয়েছে। সৌম্যর মন সায়দানা। কি করবে সে? সৌম্য সন্ধ্যার দিকে তাকালো। সন্ধ্যা জানালার পাশে বসে রাতের আকাশ দেখতে ব্যস্ত। মন খারাপ তার। মন খারাপের কারণের অভাব নেই তাদের। সৌম্য বুঝলো তার বোনটা মন খারাপ করে বসে আছে। সৌম্য কিছু একটা ভেবে ডাকে, বনু শুনছিস? হঠাৎ ভাইয়ের ডাকে সন্ধ্যা পিছু ফিরে তাকায়। সৌম্য সন্ধ্যার পানে চেয়ে মৃদু হেসে বলে, চাকরিটা আমি পেয়ে গেছি বনু, শুনছিস? সৌম্যর কথা শুনে সন্ধ্যা বিস্ময় দৃষ্টিতে তাকায়। সন্ধ্যা জানে তার ভাই গত সপ্তাহে চাকরির পরীক্ষা দিতে গিয়েছিল। তার ভাইয়ের সেই চাকরি হয়ে গিয়েছে, সৌম্যর চাকরি হয়েছে সাথে। সৌম্যর কথাটা বলার ধরন সন্ধ্যা হেসে ফেলল। বোনকে হাসাতে পেরে সৌম্য মৃদু হাসলো। সন্ধ্যা দ্রুত বিছানা থেকে নেমে এক দৌড়ে গিয়ে সৌম্যকে জড়িয়ে ধরে। তার চোখ জোড়া ভিজে গিয়েছে। কম কষ্ট করেনি যে দুই ভাই বোন। এই কটা মাস, গত প্রায় 6 মাস তারা অনেক কষ্ট করেছে। গত প্রায় 6 মাস তারা মাছ মাংস চোখে দেখেনি, নতুন জামা কাপড় চোখে দেখেনি, কখনো কখনো না খেয়ে দিন পার করেছে রিয়ারা। আর তারা কিছু কিছু সময় এক জায়গায় খাবার খেলেও বেশিরভাগ সময় আলাদাই খাবার খায়। আর সৌম্যর কাছে যখন টাকা থাকতো না, সে ভুলেও তা প্রকাশ করতো না। সৌম্য তাকে রুটি কলা এনে দিত। সন্ধ্যা সেই রুটি আর কলা অর্ধেক করে তার ভাইয়ের মুখে তুলে দিত। দুজন অভাবী ভাই বোনের কত গল্প জমা হয়েছে এই কয়টা মাসে। সাধন, সোহা, মামা, মামি, সৃজা, সিজান সবাইকে হারানোর ব্যথা তাদের জন্য অজান্তেই গড়িয়ে পড়া কত
কণা অশ্রু জমা আছে সেই গল্পে। দুই ভাই বোনের মনের মানুষ, একজনের ইরাবতী আরেকজনের শুভ্র পাঞ্জাবিওয়ালা, শূন্যতায় কত শত যন্ত্রণা লুকিয়ে আছে সেই গল্পে। সৌম্য বোনকে আগলে নেয়, চুলের উপর একটা চুমু খেয়ে মৃদুস্বরে বলে, চাকরিটা ঢাকায় হয়েছে। কথাটা শুনে সন্ধ্যা ছলছল দৃষ্টিতে তাকায়। সেই শহরে আবার তাকে যেতে হবে, যে শহর তাদের দুই ভাই বোনের কষ্ট ছাড়া আর কিচ্ছু দেয়নি। সেই শহরে তার স্বামী আকাশ থাকে। তার সাথে দেখা হয়ে গেলে সে কি তাকে আবারও ডিভোর্স দেওয়ার জন্য উতলা হয়ে যাবে? ডিভোর্স হয়নি বলে আকাশ এখনো তার স্বামী। এই শব্দ চারটা সন্ধ্যার মনে আজও শান্তি দেয়। তা কি হারিয়ে যাবে? তার সৌম্য ভাইকে আর কেউ মারতে আসবে না তো? কিন্তু তার ভাইয়ের চাকরিটা তো খুব দরকার। আর কতদিন এত অভাবে মরবে তারা? রিয়ারাও কত কষ্ট করে। সৌম্য ভাইয়া চাকরি করলে রিয়াদের কষ্টেরও লাঘব হবে না? সৌম্য সন্ধ্যার মাথায় হাত রেখে বলে, তুই বললে আমি আবার সামনের বার পরীক্ষা দেবো বনু। তোকে তো কথা দিয়েছিলাম তোকে আর ওই শহরে যেতে হবে না। একটু থেমে আবারও বলে, কিন্তু আমি যে তোকে তোর পছন্দের সব খাবার খাওয়াতে চাই বনু। তোকে আমার ঘরে রাজমতো করে রাখতে চাই। তুই যে আমার ছোট মা, এসবের জন্য তো আমার চাকরিটা করতে হবে। তবু তুই যা বলবি সেটাই করব। সন্ধ্যার চোখের কোণে জমা পানির কণাগুলো এবার গড়িয়ে পড়ে। শত দুঃখ কষ্টের মাঝেও সন্ধ্যার নিজেকে বোন হিসেবে ভীষণ ভাগ্যবান লাগে। এরকম বেস্ট ভাইয়া কয়জন পায়? সন্ধ্যা সৌম্যর ফোন নিয়ে তাতে টাইপ করে সৌম্যর সামনে ধরলো। সৌম্য তাতে চোখ বুলায়। তুমি চাকরি করে রিয়াদের হেল্প করলে ওদের আর এত কষ্ট থাকবে না। তুমি এই চাকরি ছেড়ে দিও না ভাইয়া। আমাদের সাথে আমাদের আল্লাহ আছে। আমি তোমাকে রাজপুত্রের মতো দেখতে চাই ভাইয়া, আর আমিও তোমার রাজমাতা হতে চাই। লেখাগুলো পড়ে সৌম্য মৃদু হাসলো। তার বনুর সবার চিন্তা মাথায় থাকে, তার মায়ের মতোই হয়েছে। সৌম্য সন্ধ্যার চোখের পানি মুছে দিয়ে মৃদু হেসে বলে, যথাজ্ঞা রাজমাতা। সন্ধ্যা ঠোঁট প্রসারিত করে হাসে, তবে তা শব্দহীন। পেরিয়েছে আরো এক সপ্তাহ। সৌম্য সন্ধ্যা ছোট্ট একটা ব্যাগে তাদের একটা করে জামা প্যান্ট শার্ট ভরেছে, আর অপরটি গায়ে কাপড়ি দুটো। কি আর নিবে? দুই ভাই বোন মূলত ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়েছে। সৌম্যকে আরও 2 দিন পর অফিস জয়েন করতে হবে। এক সপ্তাহের চুক্তিতে মিস্ত্রির কাজ করে গত সপ্তাহে কিছু টাকা পেয়েছে, যা দিয়ে তাদের যাতায়াত ভাড়া সহ ওখানে গিয়ে কয়েকদিন থাকার ব্যবস্থা হয়ে যাবে। রিয়া সন্ধ্যাকে জড়িয়ে ধরে ফুপিয়ে ওঠে। সৌম্যরা ঢাকায় চলে যাবে শোনার পর থেকে রিয়া আরও চুপচাপ হয়ে গিয়েছিল। আজ যাওয়ার সময় মেয়েটি কেঁদে ফেললো। সন্ধ্যার চোখের কোণেও পানি। কয়েক মাসের পরিচয়ে মেয়েটি কত আপন হয়ে গেল। সন্ধ্যা রিয়াকে ছাড়িয়ে দুহাতে রিয়ার মুখ মুছে দিয়ে মাথা নাড়িয়ে কাঁদতে না করে। রিয়া ফোপানো কণ্ঠে বলে, তুই আবার আসবি তো এখানে? সৌম্য ভাইয়া তোকে নিয়ে আসবে। তোরা যেন সোহা আর সাধন ভাইয়ের মতো হারিয়ে না যাস। বলতে বলতে আবারও কেঁদে ফেলে রিয়া। সন্ধ্যা রিয়ার গাল টেনে বোঝায় সে আসবে, তার ভাইয়া ছুটি পেলে চলে আসবে। রিয়া নিজেকে সামলায়। সন্ধ্যা সৌম্য রিয়ার মায়ের কাছে গিয়ে দাঁড়ালে ভদ্রমহিলা দুজনের গাল ছুঁয়ে বলে, আমাদের ভুলে যেও না তোমরা। সময় পেলেই সন্ধ্যাকে নিয়ে এখানে আসবে, বুঝেছো সৌম্য বাবা? সৌম্য নীরব সম্মতি দেয়। এরপর সন্ধ্যা রিয়ার নানির সামনে গেলে তিনি সন্ধ্যার দিকে তাকায়। চোখের কোণে পানি তার। উপরে উপরে ভালোবাসা দেখাতে পারে না সে দেখায় সৌম্য সন্ধ্যা রিয়া কাউকে তার সহ্য হয় না, অথচ ভেতরটা ভালোবাসা দিয়ে ভরপুর। সন্ধ্যা রিয়ার নানিকে বেশ ভালোই বোঝে। রিয়ার নানি মুখ ফিরিয়ে বলে, চাকরি পেয়ে বড় হয়ে আমাদের যেন আবার ভুলে যেও না। সন্ধ্যা রিয়ার নানিকে জড়িয়ে ধরলে বয়স্ক ভদ্রমহিলা সন্ধ্যার পিঠে হাত বুলিয়ে মলিন গলায় বলে, যাচ্ছ যাও, বেঁচেই যাচ্ছি আমি। সন্ধ্যা মৃদু হাসলো। ইনি উল্টো কথা বলবে, অথচ কথায় কত আবেগ মেশানো। সৌম্য ও গলা ঝেড়ে বলে, বুড়ি তোমাকে কিন্তু সত্যিই ভুলে যাব। রিয়ার নানি কথাটা শুনতেই ভারী গলায় বলে, সে যাও ভুলে, আমার কি তাতে? সন্ধ্যা রিয়ার নানিকে ছেড়ে চোখের কোণে লেগে থাকা পানি মুছে নেয়। রিয়ার নানি সৌম্যর মাথায় বুলিয়ে বলে, আমার নাতনিকে দেখে রাখবা, বুঝছো? সৌম্য হেসে বয়স্ক ভদ্রমহিলার দুহাত ধরে মৃদু স্বরে বলে। রিয়ার নানি কিছু বলল না। সৌম্য বুঝতো মানুষটা কষ্ট পাচ্ছে। মৃদু স্বরে বলে, তোমাকে অনেক মনে পড়বে নানি। রিয়ার নানি আর তারা উত্তর করলো না। তার খুব খারাপ লাগছে। সৌম্যর গাল ছুঁয়ে তার সে হাত ঠোঁটের কাছে নিয়ে চুমু খেয়ে বলে, সময় পাইলে আসবা, আর সাবধানে যাও, বুঝছো? সৌম্য মৃদু হাসলো। এরপর আর সময় নষ্ট না করে সৌম্য ও সন্ধ্যা রওনা হয় তাদের যাত্রাপথে। দিনের আলো মিলিয়ে অন্ধকার নামতে শুরু করেছে। সৌম্য ও সন্ধ্যাকে নিয়ে বাস থেকে নেমে দাঁড়িয়েছে। এখন কোথায় যাবে সেটাই ভাবছে। সেই সিম তো নেই, তাই এই সকলের নাম্বারও হারিয়ে গেছে। নাম্বার থাকলে রিহানকে একটা কল করলে আজকে রাতটা ম্যানেজ করে নেওয়া যেত। সৌম্য একটা সিএনজি নিয়ে উঠে বসে তার বনুকে পাশে নিয়ে উদ্দেশ্য তার মেস যেখানে সে আর রিহান থাকতো। প্রায় 40 মিনিট পর মেসের সামনে গিয়ে নামে সৌম্য। ভাড়া মিটিয়ে সন্ধ্যার হাত ধরে নামায়। পেছন থেকে পরিচিত কণ্ঠ ভেসে আসে, কে ওটা? সৌম্য? রিহানের কণ্ঠে। সৌম্য দ্রুত উল্টো ঘুরে দাঁড়ালে রিহান সৌম্যর চেহারা দেখে অবাক হয়।
দ্রুত পায়ে এগিয়ে এসে সৌম্যকে জড়িয়ে ধরে। সৌম্য বাঁ হাত রিহানের পিঠে রাখে। একটু পর রিহান সৌম্যকে ছেড়ে মলিন গলায় বলে, কোথায় হারিয়ে গিয়েছিলি? একটা খোঁজ দিলি না? কত ফোন দিয়েছি, অ্যাটলিস্ট তোর খোঁজটা আমাকে দিতে পারতি না সৌম্য? সৌম্য রিহানের কাঁধে হাত রেখে বলে, নাম্বার হারিয়ে ফেলেছে, ছিলাম এক জায়গায়, চাকরি হলো বলে আবারও এই শহরে আসতে হলো। রিহান অবাক হয়ে বলে, ইসলামী ব্যাংকের অফিসার, ঠিক বললাম তো? সৌম্য মৃদু হাসলো। রিহান সৌম্যের সাথে হাত মিলিয়ে বলে, সেম টু ইউ ব্রো। আমি আরো ভাবছিলাম তুই এই এক্সাম দিলি কিনা। সন্ধ্যা বারবার আশেপাশে চোখ বুলালো। লাস্ট যেদিন এই শহর ছেড়েছিল সেদিনই সেই ভয়াবহ স্মৃতি তার দোরগোড়ায় আবারও নাড়া দিয়েছে। এদিক দিয়ে তো সে পাগলের মতো দৌড়েছিল, পিছন পিছন দুটো লোক তাকে তাড়া করছিল, আর তারপর তাকে ধরেও ফেলেছিল। সন্ধ্যার চোখের কোণে পানি জমে, নিঃশ্বাস ভারী হয়ে আসে। সৌম্যর সাথে সিটিয়ে দাঁড়ায়। সৌম্য ডান হাতে সন্ধ্যাকে আগলে নিয়ে বলে, কি হয়েছে বনু? সন্ধ্যা মাথা নিচু করে রাখলো। সৌম্য হয়তো কিছুটা বুঝলো। রিহানের উদ্দেশ্যে বলে, একটা রুমের ব্যবস্থা করে দে আজকে রাতটার জন্য, আগামীকাল বাসা খুঁজবো, এখানে থাকবো না। রিহান একটু ভেবে বলে, আচ্ছা ব্যবস্থা করছি। রিহান একটু সরে গেলে সৌম্য সন্ধ্যার মুখ উঁচু করে দেখলো তার বোনুর চোখে জল গড়িয়েছে। সৌম্য ঢোক গিলল। সেই জন্যে এই শহরে আসতে চায়নি কখনো। নিজেকে সামলে সন্ধ্যাকে জড়িয়ে ধরে মৃদুস্বরে বলে, আমাকে ক্ষমা করবি না বনু? এই দেখ, কথা দিচ্ছে, আমি থাকতে তোর গায়ে আর একটা আঁচল রাখতে দিব না। আগের কথা ভুলে যা বনু, তুই না আমার স্ট্রং বোন। সন্ধ্যা চোখ নামিয়ে রেখে নিঃশব্দে চোখের পানি ফেলে। সৌম্য আকাশ পানে একবার তাকায়, এরপর দীর্ঘশ্বাস ফেলে বলে, জানিস বনু, ইরাবতীর হয়তো বিয়ে হয়ে গিয়েছে। কথাটা শুনতেই সন্ধ্যা যেন ঝটকা খেলো। মাথা তুলে বিস্ময় দৃষ্টিতে তাকায় সৌম্যর দিকে। ইরাকে সে খুব ভালো করেই চেনে। সৌম্য বাড়ি গেলে সন্ধ্যা ইরার সাথে ভিডিও কলে কথা বলতো। ইরা সন্ধ্যাকে লুকিয়ে চুরিয়ে বলতো সে সৌম্যকে কত ভালোবাসে। সন্ধ্যা যেন সৌম্যকে একটু মানায়। সৌম্য তো তার বোনুর কথা ফেলে না। সন্ধ্যা ইরার কথা মতো একদিন সৌম্যকে লিখে বলেছিল ইরার ব্যাপারে। বলেছিল সে ভাবে হিসেবে চায় ইরাকে। সৌম্য তাকে এক রাম ধমক দিয়েছিল সেদিন। একটু পর আবারও তাকে বুঝিয়েছিল এরা অনেক বড় ঘরের মেয়ে, তার সাথে ইরার যাবে না। সন্ধ্যা বুঝেছিল সে ভাইয়ের সাথে দ্বিমত করেনি। তার ভাই মিথ্যা তো বলেনি, কিন্তু সন্ধ্যা এটাও বুঝেছিল সৌম্য ইরা আপুকে ভালোবাসে। সৌম্য যে তাকে মা ডাকে, মায়ের চোখ ফাঁকি দেওয়া যায়, সৌম্য সন্ধ্যার চোখ ফাঁকি দিতে পারেনি। তবে ইরা আপু সৌম্যকে খুব ভালোবাসতো। সন্ধ্যার খুব খারাপ লাগতো, কিন্তু ইরা আপু অন্যকে বিয়ে করে নেওয়ার মানুষ না। তার ভাইয়ের জন্য কত অপেক্ষা করেছে, আজ ভাইয়ের মুখে এমন কথা শুনে শখ পেয়েছে মেয়েটা। সৌম্য একটু হেসে সন্ধ্যার চোখের পানি মুছে দেয়। ইরার কথা সে তার বোনুকে বলতো না, কিন্তু সন্ধ্যার মন অন্যদিকে ঘুরিয়ে নিতে কথাটি বলল। সন্ধ্যার বিস্ময় চাহনি দেখে সৌম্য মৃদু স্বরে বলে, আমার তুই ছাড়া কেউ নেই বনু, আমার ছোট মাকে কষ্ট দিস না, এই কথাটা রাখবি না। সন্ধ্যা মলিন মুখে তার ভাইকে দেখলো, নিজেকে সামলে বোঝালো সে আর কাঁদবে না। সৌম্য চাতক পাখির ন্যায় আন্ধার শহরে চোখ বুলায়। তার কষ্ট হয় সত্যি কি তার ইরাবতী বিয়ে করে নিয়েছে? সন্ধ্যা সৌম্যর বাহুতে মাথা ঠেকে মলিন মুখে চেয়ে রয়। এই শহরে আকাশ আছে কথাটা ভাবতে সন্ধ্যার মন উতলা হয়। কোথায় আছে সেই মানুষটা, কেমন আছে, তাকে কি ভুলে গেছে? প্রশ্নগুলো একে একে মনে আসলে মন ভার হয় সন্ধ্যার। রিহান সৌম্যকে তার এক পরিচিত মেয়ে ফ্রেন্ডের বাসায় সৌম্যদের যেতে বলে। এখানে মেসের রুমে তো ফাঁকা নেই, তাই সৌম্যকে চাইলেও রাখতে পারল না। তাছাড়া সৌম্য তার বোনকে একা রাখবে না। এরপর সৌম্য তার বোনকে নিয়ে রিহানের দেওয়া ঠিকানায় চলে যায়। পরদিন সৌম্য সন্ধ্যাকে নিয়ে সকাল সকাল বাড়িটা থেকে বেরিয়ে আসে। রিহানের মেয়ে ফ্রেন্ড আর তার বোন, অর্থাৎ তারা দু বোন। ছোট বোন লামিয়া প্রায় সন্ধ্যার সমবয়সী। মেয়েটি সন্ধ্যার সাথে এক রাতে খুব সুন্দর মিশে গিয়েছে। মেয়েটি সৌম্যকে সন্ধ্যাকে রেখে যেতে বললেও সৌম্য রাজি হয়নি। সে তার বোনকে নিয়ে একচুল পরিমাণও রিস্ক নিতে চায় না। আর সৌম্যর কাছে কয়েক হাজার টাকা আছে, সেই টাকাগুলো খরচ না করে রেখেছিল এখানে এসে থাকার মতো একটা বাসা নিবে বলে, যেখানে ভালো পরিবেশ আছে, আছে তার বোনের নিরাপত্তা। ক্লান্ত সন্ধ্যাকে নিয়ে সৌম্য সারাদিন খুঁজে খুঁজে একটা বাসা পেয়ে যায়। সন্ধ্যাকে নিয়ে মাঝে মাঝে কোথাও বসে জিরিয়ে নিয়েছে, তবে সন্ধ্যার হাত এক সেকেন্ডের জন্য ছেড়ে দেয়নি। বিকালে শেষ ভাগে বাসা পেয়ে সৌম্যর কাছে যা টাকা ছিল তার অ্যাডভান্স হিসেবে দিয়ে বাসায় উঠে পড়ে। রিহানের থেকে কিছু টাকা ধার নিয়ে সৌম্য প্রয়োজনীয় কিছু জিনিসপত্র কিনে এনেছে সাথে, যা দিয়ে মোটামুটি তারা দুই ভাই বোন জীবন ধারণ করতে পারবে। সময় কারোর জন্য থেমে থাকে না, সে তার নিজ গতিতে চলে যায়। সেভাবে একদিন একদিন করে পেরিয়েছে প্রায় 5 মাস। সৌম্য সন্ধ্যাকে নিয়ে একটা ভালো মানের ফ্ল্যাটে থাকে তখন। সিলেট থেকে ফেরার 2 দিন পর সৌম্য অফিসে জয়েন করে। সৌম্যদের বেতন মাসের মাঝামাঝি সময় দেওয়া হয়। সেক্ষেত্রে সৌম্য তার অফিসে জয়েন করার 15 দিনের মাথায় বেতন পেয়ে যায়। এরপর ধীরে ধীরে সৌম্য ও সন্ধ্যা আর 5টা শহুরে মানুষের মতো একটুখানি সুখের দেখা পায়। অভাবকে মারিয়ে জীবনটাকে একটুখানি রঙের ছোঁয়া লাগাতে পারে। 3 মাসের মাথায় সৌম্য সন্ধ্যাকে একটা প্রাইভেট কলেজে ভর্তি করিয়ে দেয়। সন্ধ্যা ক্লাস 10 পর্যন্ত পড়েছিল, তার গ্রুপ ছিল আর্টস। কলেজে একই গ্রুপের ভর্তি হয় সন্ধ্যা।
সন্ধ্যা তার ঘরের বেলকনিতে দাঁড়িয়ে আছে। ফজরের নামাজ পড়ে বেলকনিতে এসে দাঁড়িয়েছে। পুরনো দিনের কিছু স্মৃতিচারণ করছিল। তার মনে পড়ে সেদিনের কথা, যেদিন সৌম্য প্রথম মাসের বেতন 48,000 টাকা পায়। সে টাকাটা উঠিয়ে সবার আগে বাড়ি ফিরে সন্ধ্যাকে জড়িয়ে ধরেছিল। সন্ধ্যা দরজায় দাঁড়িয়ে তবদা খেয়ে দাঁড়িয়েছিল। সৌম্য কিছুক্ষণ পর সন্ধ্যাকে ছেড়ে ভাঙা গলায় বলেছিল, তুই সকল ইচ্ছে করার চাবি পেয়েছে, এবার এক এক করে সব তালা খুলে ফেলবো। সন্ধ্যা সৌম্যের কথার অর্থ বুঝতে না পেরে বোকা চোখে তাকিয়েছিল। সৌম্যর চোখের কোণে পানি দেখে সন্ধ্যা সৌম্যর গালে হাত দিয়ে বোঝায়, কি হয়েছে ভাইয়া? এরপর সৌম্য সন্ধ্যাকে তার বেতন দেখায়। সন্ধ্যা ভাইয়ের দিকে ছলছল দৃষ্টিতে তাকিয়েছিল। তখন সে নিজেই তার ভাইকে জড়িয়ে ফুপিয়ে কেঁদে উঠেছিল। সন্ধ্যার পরনে তখনও একটা ছেঁড়া জামা ছিল। হাঁড়িতে ছিল মোটা চালের ভাত আর দুটো মরিচ পোড়া, যা সন্ধ্যা কিছুক্ষণ আগে মেঝেতে সাজিয়ে রেখেছিল তার আর তার ভাইয়ের জন্যে। এমন ঘরে যখন একটুখানি সুখের প্রদীপ জ্বলে ওঠে, তখন সেই সুখটুকুকে সাদরে গ্রহণ করার জন্য চোখের জলই হয়তো সবচেয়ে শান্তির। কথাগুলো ভেবে সন্ধ্যা একটু হাসলো। আজও চোখের কোণে পানি জমেছে। সন্ধ্যা ডান হাতে নোনা জলটুকু মুছে নেয়। আকাশ পানে দৃষ্টি রাখে। আকাশে সাদা মেঘের ভেলা ছোটাছুটি করছে। বিশাল আকাশের নিচে তার মনের কোঠায় তার এক ব্যক্তিগত আকাশও আছে, যে তার শুভ্র পাঞ্জাবিওয়ালা। শুধু তারই, যে মানুষটা তো তাকে নিয়ে ভাবে না, আর সে ভুলতেই পারে না। এই যে ভাবলো একটু, তাতেই চোখ জোড়া ঝাপসা হলো। সন্ধ্যার অবচেতন মন বলে ওঠে, ইস, মানুষটা যদি আমাকে একটুখানি মনে রাখতো, একটুখানি চাইতো যদি। কথাটা ভেবে নিজের উপরই সন্ধ্যা বিদ্রুপ হাসলো। তার নিজেকে আয়নায় দেখা উচিত। কেন সে আকাশের মতো সুদর্শন মানুষকে নিয়ে ভাবে? ভেতর থেকে উত্তর আসে, মন যে কারো কথা শুনে না, তাই তো ভাবে। সন্ধ্যা ডান হাতে চোখের কোণে জমায়েত নোনা পানি মুছে নেয়। এরপর তার ঘরে আসে। ঘড়িতে সময় দেখলো 9টা পেরিয়েছে। সৌম্যর অফিস আছে, তারও কলেজ আছে। সন্ধ্যা তার ভাইয়ের ঘরে গিয়ে দেখলো সৌম্য এখনও ঘুমে বিভোর। ফজর নামাজ পড়ে ঘুমানোর অভ্যাস সৌম্যের। সন্ধ্যায় গিয়ে সৌম্যর পায়ের কাছে গিয়ে দাঁড়ালো। মিটিমিটি হেসে সৌম্যর দু পায়ের তলে কাতুকুতু দেয়। সৌম্য ঘুমের ঘরে বিরক্ত হয়ে নড়ে চড়ে আবারও ঘুমায়। সন্ধ্যা আবারও একই কাজ করলে সৌম্য এবার দ্রুত উঠে বসে রেগে বলে, থাপ্পড় খাবি বনু? ডেইলি এইভাবে আমার ঘুমের 12টা বাজাস, অন্যভাবেও তো টাকা চায়। সন্ধ্যা ঝাঁকি দিয়ে উঠে মুখ ফুলিয়ে তাকায় সৌম্যের দিকে। সৌম্য দুহাতে চোখ জোড়া কষলে সন্ধ্যার দিকে তাকালে দেখলো সন্ধ্যা ধুপধাপ পা ফেলে বেরিয়ে যাচ্ছে। সৌম্য অসহায় চোখে তাকায়, বিড়বিড় করলো, ইস, রাগ করে গেল। এরপর সৌম্য একেবারে রেডি হয়ে ঘর থেকে বেরিয়ে নাস্তা করে নেয়। সন্ধ্যা রেডি করে রেখেছিল। খাবার শেষ হলে সৌম্য আর সন্ধ্যা একসাথে বের হয়। সৌম্যর পরনে ফর্মাল পোশাক, কালো প্যান্ট, সাদা শার্ট, ইন করে শার্ট পরা, পায়ে কালো জুতো। আর সন্ধ্যার পরনে কলেজ ড্রেস, মাথায় একটা সাদা জর্জেটনা দিয়ে চুলগুলো ঢেকে রাখা। সৌম্য একটা রিক্সা নিয়ে রিক্সায় উঠে বসে পাশে। সন্ধ্যা বসলে রিক্সা চলতে শুরু করে। সৌম্য একটু পর আর চোখে সন্ধ্যার দিকে তাকায়। সন্ধ্যা মুখ ফুলিয়ে রেখেছে, তার দিকে তাকাচ্ছেও না। সৌম্য গলা ঝেড়ে বলে, হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি, তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।